শুনছেন সবসময় রেডিও ফুর্তি, সাথে আছি রাসেল এবং এই মুহূর্তে আমার সাথে আছে মাসুম এবং আমাদের আজকের অতিথিরা। আর শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। শুরুতে জানিয়ে দিই যে আজকের শো করার আগে জানিয়ে দিই যে আমার শরীরটা বেশ খারাপ, তারপরেও আজকে মনে হয় যে অনেক ঘটনাগুলো জমবে, কারণ আজকে ঘটনাগুলো অসম্ভব ভালো ভালো কিছু ঘটনা আমাদের মধ্যে রয়েছে। আমি আজকে শুরুতেই বলি যে আজকে অনেকেই হয়তো এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন, বাট অনেকেই হয়তো করতে পারেননি। যারা জয়েন করতে পারেনি তাদেরকে বলি যে আপনারা ইচ্ছা করলেই জয়েন করতে পারেন, বা ইচ্ছা করলে আপনারা পরবর্তীতে আজকের এই এপিসোডটা আবার শুনতে পারেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এয়ারটেল এম রেডিও সাহায্য নিতে হবে। আপনি ইচ্ছা করলেই এখন এয়ারটেলের মাধ্যমে পুরনো এপিসোডগুলো শুনতে পারেন। সেজন্য আপনি যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল নাম্বার 22, আর সেটার পরে আপনি দেখবেন যে একের পর এক এপিসোডগুলো আপনার কাছে আসছে। And now listeners can get the Bhoot FM tune as their caller tunes, my tunes from Airtel. Bhoot FM tune code is 92125, যেটা মাসুম এখন প্লে করছে, that one. এবং you can activate it by sending a SMS, type CT space 92125 and send it to 3123. তাহলে দেখবেন যে আপনার কাছে এই টিউনটা আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে আপনি সেট করতে পারছেন। যাই হোক, আর আমাদের এসএমএস করার নিয়মটাই বলে দিই। আমাদের এসএমএস করার নিয়মটি হচ্ছে, আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। চলে যাই ঘটনায় যাবার আগে আমাদেরকে একজন একটা ইমেল পাঠিয়েছেন, তিনি আজকে উপস্থিত হতে পারেননি। তার বাসা হচ্ছে আজমপুর কাঁচাবাজার উত্তরা। তিনি আজকে উপস্থিত হতে পারেন এখানে। তার নাম হচ্ছে ফারদিন আলম অপূর্ব, রাইট? আমি কি ভুল পড়ছি নাকি এটা অন্য কেউ হতে পারে? না, তার ঘটনাটা না, তার আগে আমি আরেকটা ঘটনা পড়ে নিচ্ছি। আচ্ছা, তিনি আমাদের কাছে বেশ কিছু জিনিস পাঠিয়েছেন। অনেকেরই হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে আমরা এত কিছু বলি, আসলে ভূত জিনিসটা কি, পেতনির কথা বলে আবার অনেকে, পেতনি জিনিসটা কি। তো তিনি সবকিছু ডেফিনেশন পাঠিয়েছেন আর কি। তো আমি সেটা আপনাদের জানার জন্য বলছি। এটা ভয়ের কিছু না, বাট আপনাদের শুনলে হয়তো জানা হয়ে থাকলো আর কি, যেভাবে লোকমুখে এই কথাগুলো প্রচলিত আছে। যাই হোক, শুরুতেই আমি বলি যে অনেকেই বলেন ভূত বা পেতনির কথা। তো ভূত বা পেতনিকে যেভাবে ডিফাইন করা হয়েছে সেটি হচ্ছে, ভূত হলো অশরীরী পুরুষ আত্মা, আর পেতনি হলো অশরীরী মেয়ে আত্মা। অপঘাত, আত্মহত্যা প্রভৃতি কারণে মৃত্যুর পর মানুষের অতৃপ্ত আত্মা ভূত পেতনি হয়ে পৃথিবীতে বিচরণ করতে পারে। এটি আচ্ছা, তারপরে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে শাকচুন্নি। শাকচুন্নি হচ্ছে, এটি একটি পেতনি। অল্প বয়সী বিবাহিত মেয়ে অপঘাতে মারা গেলে শাকচুন্নিতে পরিণত হয়। শুভ্র কাপড় পরিহিত শাকচুন্নি মূলত জলাভূমির ধারে গাছে বাস করে এবং সুন্দর তরুণ দেখলে তাকে আকৃষ্ট করে ফাঁদে ফেলে। কখনো কখনো সে তরুণকে জলাভূমি থেকে মাছ ধরে দিতে বলে, কিন্তু সাবধান, শাকচুন্নিকে মাছ দেয়া মানে নিজের আত্মা তার হাতে সমর্পণ করা। ওই যে বলে না যে অনেক সময় এরকম থাকে যে ডেভিলের কাছে আপনি হচ্ছে আপনার আত্মা বিক্রি করতে পারেন। অ্যান্ড চোরা চুন্নি নামে আরো একটা কথা প্রচলিত আছে। কিন্তু সবই কিন্তু প্রচলিত মতবাদ, আমি বলছি না, সত্য মিথ্যের ব্যাপারটা একেবারে এখানে থাকছে না। দুষ্টু ভূত, এদেরকে বলা হয় চোরাচুন্নি, এবং বলা হয়ে থাকে যে কোনো চোর মারা গেলে চোরাচুন্নি হতে পারে। পূর্ণিমা রাতে এরা বের হয় এবং মানুষের বাড়িতে ঢুকে পড়ে, অনিষ্ট করে। বাড়িতে এদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য গঙ্গা জলের ব্যবস্থা আছে। মেছো ভূত, মাছ লোভী ভূত। বাজার থেকে কেউ মাছ কিনে গায়ের রাস্তা দিয়ে ফিরলে এটি তার পিছু নেয় এবং নির্জন বাঁশ ঝাড়ে বা বিলের ধারে ভয় দেখিয়ে আক্রমণ করে মাছ ছিনিয়ে নেয়। এরপরে আছে পেঁচা পেঁচি। দেখতে পেঁচার মতো এবং জোড়া ভূত, একটি ছেলে অন্যটি মেয়ে। গভীর জঙ্গলে মানুষ প্রবেশ করলে এরা পিছু নেয় এবং সুযোগ বুঝে তাকে মেরে ফেলে। এছাড়াও হিন্দু বিশ্বাস মতে মামদভূত বলে আরেকটা শব্দ আছে, তারা মনে করেন যেটি মুসলমান আত্মা। এরপরে ব্রহ্ম দৈত্য, ব্রাহ্মণের আত্মা। সাদা ধুতি পরিহিত অবস্থায় দেখা যায় এরা সাধারণত পবিত্র ভূত হিসেবে পরিচিত। বলা হয়ে থাকে যে কোনো ব্রাহ্মণ অপঘাতে মারা গেলে সে ব্রহ্ম দৈত্য হয়। এছাড়া
এছাড়াও পৈতাবিহীন অবস্থায় কোনো ব্রাহ্মণ মারা গেলেও ব্রহ্মদৈত্য হতে পারে। এছাড়া কারো প্রতি খুশি হয়ে এরা যদি আশীর্বাদ করে তার অভীষ্ট লক্ষ্য অর্জিত হয়, কিন্তু কারো প্রতি নাখোশ হলে তার সমূহ বিপদ। দেবদারু গাছ কিংবা বাড়ির খোলা চত্বরে এদের বাস। স্কন্ধ কাটা বা কন্ধ কাটা বা গলা কাটা যেটা আমরা বলি আর কি, মাথাবিহীন ভূত অত্যন্ত ভয়ঙ্কর। এই ভূত মানুষের উপস্থিতি টের পেলে তাকে মেরে ফেলে। কোনো দুর্ঘটনায় যেমন রেলে কারো মাথা কাটা গেলে সে স্কন্ধ কাটা হতে পারে। ভয়ঙ্কর হলেও মাথা না থাকার কারণে স্কন্ধ কাটাকে সহজে বিভ্রান্ত করা যায়। আরেকটা কথা প্রচলিত আছে, আলেয়া। আমরা কিন্তু এগুলো ঘটনা বলার সময় অনেকে এই ব্যাপারগুলো উল্লেখ করেন, কিন্তু আমরা বুঝি না। আলেয়া হচ্ছে জলাভূমির গ্যাসীয় ভূত। এরা জেলেদেরকে বিভ্রান্ত করে, জাল চুরি করে তাদের ডুবিয়ে মারে। কখনো কখনো অবশ্য এরা জেলেদেরকে সমূহ বিপদের ব্যাপারে সতর্ক করে থাকে। এছাড়া হচ্ছে নিশি, খুব ভয়ঙ্কর ভূত। অন্যান্য ভূত সাধারণত নির্জন এলাকায় মানুষকে একা পেলে আক্রমণ করে, কিন্তু নিশি গভীর রাতে মানুষের নাম ধরে ডাকে। নিশির ডাকে সাড়া দিয়ে মানুষ সম্মোহিত হয়ে ঘরের দরজা খুলে বেরিয়ে পড়ে, আর কখনো ফিরে না। কিছু কিছু তান্ত্রিক অন্যের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য নিশি পুষে থাকে। কানা খোলা, গভীর নির্জন চরাচরে মানুষকে পেলে তার গন্তব্য ভুলিয়ে দিয়ে ঘোরের মধ্যে ফেলে দেয় এই ভূত। মানুষটি তখন পথ হারিয়ে বারবার একই জায়গায় ফিরে আসে এবং একসময় ক্লান্ত হয়ে মারা যেতে পারে। এছাড়াও কাদরামা, অনেকটা নিশির মতোই এই ভূত গ্রামের পাশে জঙ্গলে বসে করুণ সুরে বিলাপ করে থাকে। কান্নার সুর কেউ শুনে সাহায্য করতে এগিয়ে গেলে তাকে ইনিয়ে বিনিয়ে গল্প বানিয়ে জঙ্গলের আরো গভীরে নিয়ে গিয়ে তারপরে মেরে ফেলে। ছোট বাচ্চারা এর কান্নায় বেশি আকৃষ্ট হয়। এরপরে তিনি লিখেছেন যে ভূত কোথায় থাকে, এই সমস্ত ব্যাপারে কি কথা প্রচলিত আছে। সেটা হচ্ছে শেওড়া, তাল, দেবদারু, বেল, অশ্বত্থ প্রভৃতি গাছে একটি দুটি ভূতের দেখা পেতে পারেন, কিন্তু বেশি সংখ্যায় ভূত দর্শনের অভিলাষ থাকলে আপনাকে যেতে হবে বিজন বনে, তেপান্তরে কিংবা ভূষণ্ডির মাঠে। এই ছিল ঘটনা। এরপরে ঘটনা আছে, ঘটনাগুলো আমি আরেকটা এরপরে খুব চমৎকার একটা ঘটনা বলবো। জাস্ট এটা আমি শুরু করলাম যে এই জিনিসগুলো অনেকের হয়তো জানা ছিল না, তারা জেনে নিলেন, কিন্তু আমি বলছি যেগুলো সবই প্রচলিত মতবাদ। এটার বিশ্বাস বা অবিশ্বাসের ব্যাপারটা পুরোপুরি আপনার হাতে। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আমাদের প্রথম ঘটনাটি বলতে আমাদের মাঝে যিনি উপস্থিত হচ্ছেন, আপনার নামটা একটু বলবেন? জি, আরিফিন মামুন। আচ্ছা, আপনি এসছেন বসুন্ধরা থেকে, রাইট? ওকে, তো আপনার ঘটনাটা আমি শুনি। হাই লিসেনার্স, আমি আরিফিন মামুন, বসুন্ধরা রেসিডেন্সিয়াল থেকে এসেছি। আমি আইওবি স্টুডেন্ট। রাসেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আমাকে স্টুডিওতে এসে আমার এক্সপিরিয়েন্সটা আর আমি যে ঘটনাটা আমি আপনাকে ইমেল করে পাঠিয়েছি সেটা বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এখানে রাসেল ভাই, প্রথমে আমার কিছু ছোট দুটি ভাই আছে, ছোট নাইম বড় নাইম। আমার দুটি ভাই খুবই আমরা এইগুলো কথা একটু বাদ দিব। আমরা মূল ঘটনায় যাব। মানুষজন অনেক অধীর আগ্রহে বসে আছেন শুধুমাত্র ঘটনা শোনার জন্য। আমরা ঘটনায় চলে যাই। রাসেল ভাই, কোনটা বলবো? আপনাকে আমি বলেছিলাম যে আপনি কোনটা বলবেন। আচ্ছা, ওই আমার ওই ফ্রেন্ডের বাসা যেটা। অ্যাকচুয়ালি আমি আইওবির আমার একটা ফ্রেন্ড আছে, তার নাম মাহবুব। আমি অ্যাকচুয়ালি স্থানের নামটা উল্লেখ করছি না, এটা বসুন্ধরা এরিয়ার ভিতরেই। তো ওই ফ্রেন্ডটার 2011 সালের জানুয়ারিতে বাসা ভাড়া নেয়। তো বাসাটা সে যখন ভাড়া নেয় তখন সে প্রথম থেকেই তার এক ফ্রেন্ড যে কিছু উইয়ার্ড দেখতে থাকে। যেমন সে যেদিন বাসা ভাড়া নেয় তার 3 দিনের মাথায় ফ্রেন্ড বাসা ওই রুমটা, যে রুমটা স্পেসিফিক, যে রুমটা প্রবলেমটা আছে সে রুমটা ত্যাগ করে। আচ্ছা, যাওয়ার সময় বলে যায় যে সে রুমে থাকবে না, সে বাসা ভাড়ার, সে তার সাথে সাবমেন্ট হিসেবে থাকবে না। এরকম 1 মাস পরে আরেকটা ফ্রেন্ড আসে, সে এরকম চলে যায়। তার 1 মাস পর আরেকটা ফ্রেন্ড আসে। এরকম করে 5 জন যাওয়ার পরে আমার ফ্রেন্ডের কাছে বিষয়টা খুব গোলমালে লাগে যে কি কারণে তার এরকম আসছে চলে যাচ্ছে। তো ফিফথ যে তার যে ফ্রেন্ডটা চলে যায়, সে তাকে জিজ্ঞাসা করে যে সমস্যাটা কি। তো সে ফ্রেন্ডটা যাওয়ার আগে বলে যে আমি ঘরের ভিতর নুপুরের আওয়াজ পাই, ব্যালকনিতে নুপুরের আওয়াজ পাই, দরজা নক করে দরজা খোলার জন্য। আচ্ছা, তো ওই ফ্রেন্ডটা যখন যেদিন চলে যায় তার আগের দিন আমার ফ্রেন্ডটা বলে, আচ্ছা ঠিক আছে, আমরা দুজনে আজকে একসাথে থাকবো।
কি হয় অ্যাকচুয়ালি দেখার জন্য। তো ওরা দুজন ওই রুমেটা ঘুমায়। ঘুমানোর পরে হঠাৎ করে রাত তখন আনুমানিক আমার ফ্রেন্ডটা যেটা বলছে যে দুইটা তখন বাজে। হঠাৎ করে দেখে যে ব্যালকনির দরজা ভেদ করে একটা কালো শেপের একটা কি যেন ঢুকে কম্পিউটার টেবিলের সামনে এসে একবার ডানে একবার বামে তাকাচ্ছে। তাকানোর পর দুই ফ্রেন্ডের মাঝখানে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে আমার এক ফ্রেন্ডটা হঠাৎ করে তখন মানে খুব বোবে ধরা যে জিনিসটা বলা হয়, বোবে ধরছে। তখন আরেক ফ্রেন্ড উঠে ধাক্কা দিচ্ছে যে কি রে তুই এমন করছিস কেন। তখন ওই ফ্রেন্ড ওর দিকে বড় বড় চোখ করে তাকায় বলছে না কিছু না বলে ঘুমায় যায়। ঘুমায় যাওয়ার পরে তখন ওই ফ্রেন্ডটা সব পরের দিন উঠে বলে যে দোস্ত আমি থাকবো না, মানে পঞ্চম যে ফ্রেন্ডটা চলে যায়। তো আমার কাছে ওই ফ্রেন্ডটা যখন এইসব কথাগুলো বলে যে ভাই আমি তোর কাছে বলতে চাচ্ছি না, তুই বিষয়গুলো অন্যরকম মনে করবি, বাদ দে। তো আমি আমার যখন অ্যাসাইনমেন্টের জন্য আমার গ্রুপ প্রেজেন্টেশন যেটা তখন আমার ফ্রেন্ডদের মিলে অ্যাকচুয়ালি করতে হয়। তো আমরা এই কারণে জাস্ট ওর বাসায় আড্ডা দিব, এই ছলে ওর বাসায় আড্ডা দিব আর বিষয়টা জানতে চাবো জাস্ট অ্যাকচুয়ালি কি ঘটে। সেদিন ছিল ডিসেম্বর 24 তারিখ। আমি ঠিক মাগরিবের একটু পরপরই আমরা 4 জন ফ্রেন্ড ওর বাসায় যাই। আমি ফ্রেন্ডদের জিজ্ঞেস করি দোস্ত কোন রুমে অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়। তো ফ্রেন্ডটা বলছে ওই রুমে। তো চল আমরা ওই রুমে সবাই মিলে আড্ডাটা দিই। ও বলছে না দোস্ত চল আমরা আমার ড্রয়িং রুমে অথবা আমার রুমে যাই, কি না দেখি না কি হয়। ঠিক এরকম করে জাস্ট মাগরিব আজানটা দেওয়ার 15 মিনিট পরেই আমার ফ্রেন্ড আমরা গান টান চালাচ্ছি। তো গান হচ্ছে হঠাৎ করে গান থেমে যায়। থেমে যাওয়ার পরে আমি আমার ফ্রেন্ডের যে কি গান থামলো কেন, বলে যে দোস্ত জানি না। সে কম্পিউটার অন হচ্ছে না, গানও প্লে করতে পারছে না, কোনো কাজই করছে না কম্পিউটার। তার ঠিক 2 মিনিট 3 মিনিট পরেই হঠাৎ করে নুপুরের আওয়াজ শুরু হয়। আমি তখন রাসেল ভাই আমার শরীর পুরো গরম হয়ে যায়। জানি না কি কারণে, এটা সত্যি কি এটা কি মানুষের ভয়ের দিক হয় কিনা বা কি কারণে হয় তা জানি না, আমার শরীরটা অটোমেটিক গরম হয়ে যায়, খুব হিট হয়ে যায়। তো আমার শরীরটা খুব হিট হয়ে যায়। তখন আমি বলছি কি প্রবলেমটা কি, তখন বলে যে ভাই আমি জানি না কি হচ্ছে, আমি কিছু বলতে। ঠিক তার কিছু পরে দরজা নক করে, ব্যালকনির দরজাটা নক করে আর বলে যে খোলো। আমি ভয়ে আমার ব্যাগ বই খাতা থুয়েই বের হয়ে যাই। বাসা থেকে দৌড়ে বের হয়ে যায়, জাস্ট জুতাটা লেস সারা জুতা পরে আমি বাসায় চলে যাই। বাসায় যায় খুব খারাপ লাগে। পরের দিন শুনি যে ওর বাসায় বলে 3টা আঁচড়ের দাগ পাওয়া গেছে দরজায়। এইভাবে এখন বর্তমানে এখন যা হচ্ছে, আমার ফ্রেন্ড 1 বছর ধরে আছে, বাট 3 মাস পরে ওই বাসার যে বাড়িওয়ালা সে বলছে বাবা তোমার বাসা ভাড়া দেওয়া লাগবে না, তোমরা বাসায় ফ্রিতে থাকো, কোনো ভাড়াটার কিছু দিতে হবে না। এই হলো আমার ফ্রেন্ডের ঘটনা। জাস্ট আমার ফ্রেন্ডের খুবই প্রবলেম আছে কিছুদিন যাবত। ওকে, সো আমরা আসলে আরো কিছু ঘটনা মনে আপনার ছিল, আমি জানি না, আমি আরেকটু অন্যরকম শুনেছিলাম বাইরে। এনিওয়েজ, আমি একটা ঘটনা আমার কাছে এই মুহূর্তে আছে, আমি সেটা বলতে চাই, তবে তার কিছু SMS পড়ে আসবো। আমাকে SMS করেছেন মিম, লিখেছেন ভাইয়া ভূত FM রক্স, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। মাহিন লিখেছেন নিশি ইজ মাই নিস সিস্টার। ওকে, অনেক লিখেছেন যে বাসাবো থেকে, যে আমরা 2 বন্ধু বাসা থেকে বের হয়ে, বাসাবো থেকে লিখেছেন বাসা থেকে বের হয়ে গেছেন এবং বসে আছেন মাঠে এবং সেখানে তারা ভূত FM শুনছেন। বাহ, চমৎকার একটা পরিবেশের মধ্যে আপনারা শুনছেন। আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের পরবর্তী ঘটনাগুলো। মারুফ লিখেছেন হাই ভাইয়া, আমি মারুফ ভূত FM শুনছি খোলা মাঠে বসে। আজকে অনেকে মাঠে বসা আছেন এই শীতের মধ্যে। ডিকশনারি সাব্বির লিখেছেন যে ভাইয়া আচ্ছা তার কাছে ভালো লাগছে ঘটনাগুলো, সেটাই তিনি জানিয়েছেন। এছাড়াও আমাকে মিজান লিখেছেন সিলেট থেকে এবং আমাদেরকে হাসান চট্টগ্রাম থেকে SMS করেছেন এবং আমাদেরকে অভিজিৎ আজকে SMS করেছেন আমাদেরকে হাবিব, তৌসিফ, তানভীর, ইয়ামিন, ইব্রাহিম, তারপরে আমাদেরকে ফুলবাড়ি ঘাট খুলনা থেকে। এছাড়াও আমাকে SMS করেছেন শিলা সিলেট থেকে। এছাড়াও আমাদেরকে মমিন SMS করেছেন, অবিন SMS করেছেন সৈয়ব, কামাল, আশিস, রাহাত, বিপ্লব, মাসুম, সাদ্দাম বরিশাল থেকে, শিমুল, নাসিম, ফয়সাল মিরপুর 2 থেকে,
এবং এছাড়াও আমাদেরকে হাসবি এসএমএস করেছেন ব্ল্যাক ডায়মন্ড, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে র্যাভেল, এসএমএস করেছেন তাপস, এসএমএস করেছেন আমাদেরকে সাদ্দাম, এসএমএস করেছেন প্রদীপ মন্ডল সহ আরো অনেকে যারা এসএমএস পাঠাতে চান তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়, যেটি তারা একটা ছোট্ট ব্রেক নিব এবং যেটি আমাদের পাঠিয়েছেন ফারদিন আলম অপূর্ব। তার ঘটনায় ফিরে আসবো ছোট্ট একটা ব্রেকের পর। আমার কালেকশনে 200 কয়েন FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM haunted by Airtel। আর এই মুহূর্তে আমার কাছে যে ঘটনাটি রয়েছে সেটি আমাদেরকে পাঠিয়েছেন ফারদিন আলম অপূর্ব। আমি চলে যাচ্ছি ঘটনায়। ফারদিন আলম অপূর্ব তিনি লিখছেন যে আমি যে স্টোরিটি বলছি সেটা আমার সাথে ঘটেছিল কয়েক বছর আগে। আমি তখন বান্দরবনে ঘুরতে গিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে। সেখানে আমরা 1 সপ্তাহের মতো ছিলাম একটা বাংলোতে। বাংলোটার নাম আর লিখলাম না। তো প্রায় একদিন প্রায় রাতে 2টার দিকে 2টা থেকে 2:30টার মাঝে আমার ঘুম হঠাৎ ভেঙে গেল। তখন আমি রাতে উঠে আমি গ্লাসে পানি ঢালতে লাগলাম। বাহির থেকে কিছু কুকুরের ডাক শোনা যাচ্ছিল। আমি এতটা কেয়ার করলাম না। আমি আবার ঘুমানোর জন্য প্রস্তুত হলাম, কিন্তু কেন যেন আমার ঘুম আসছিল না। আমার ভীষণ গরম লাগছিল ও তাই আমি জানালাটা খোলার জন্য উঠলাম এবং আগেই বলে নিলাম যে জানালাটার পাশে ঘন জঙ্গল ছিল। তো আমি যখন জানালাটা খুললাম তখন আমি একটা আর্তনাদের শব্দ পেলাম। আমার রুমটার মধ্যে একটা বাহিরে যাওয়ার দরজা ছিল। তো আমি ব্যাপারটা দেখার জন্য বাহিরে গেলাম। আমি দেখলাম আমার জানালাটার পাশে একটা বয়স্ক লোক বসে আর্তনাদ করছে। তো তাকে সাহায্য করার জন্য আমি তার সামনে গেলাম এবং তাকে আওয়াজ দিলাম, কিন্তু সে কোনো সাড়া শব্দ করলো না। আমি তার সামনে এগিয়ে গেলাম ও তাকে স্পর্শ করলাম। তখন সে উঠে ঘন জঙ্গলের দিকে খোঁড়াতে এগোতে লাগলো এবং আমি তাকে পেছন থেকে দেখলাম, কিন্তু সে কোনো সাড়া শব্দ করলো না, বরং আরো গভীর জঙ্গলের দিকে এগোতে লাগলো। সে কিছু গভীরে যাওয়ার পর আমাকে ইশারা করলো সেখানে আসার জন্য। তখন আমি সেখানে এগোলাম এবং সে আমাকে আঙুল দিয়ে ইশারা করে কিছু একটা দেখালো। আমি সেখানে তাকালাম এবং আমি দেখলাম যে একটি বৃদ্ধ লোকের লাশ সেখানে পড়ে আছে। অবাক কাণ্ড এই যে লোকটা এটা যে খুবই অবাক একটা ব্যাপার যে আমি এতক্ষণ সাহায্য করার চেষ্টা করছিলাম যে লোকটাকে, তার চেহারা ও লাশটির চেহারা একদম হুবহু একই রকম। আমি তার দিকে আবার ফিরে তাকালাম এবং দেখলাম যে সে নেই এবং সেখানটাতে আমি তারপর ভয়ে চিৎকার দিয়ে আমাদের বাংলোর কাছে দৌড়ে গেলাম এবং রুমে ঢুকে আমার জ্ঞান হারালাম। আচ্ছা, লিখেছেন আপনি তিনি অনেক যেভাবে লিখেছেন সেটা পড়া খুবই ডিফিকাল্ট। আমি ঘটনাটা বলি বরং, যে উনি বলছেন যে উনি ওনার বাংলোতে ছিলেন এবং জানালা খুলে দেখলেন যে একজন বয়স্ক লোক। সেই বয়স্ক লোকটাকে দেখে তিনি প্রথমে তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন এবং বয়স্ক লোকটা তাকে যেটা বললেন সেটা হচ্ছে যে ইশারা করে জঙ্গলের দিকে চলে গেলেন এবং গভীর জঙ্গলে গিয়ে তাকে ইশারায় কাছে ডাকলেন। এবং কাছে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে উনি ইশারা করে একটা ডেড বডি দেখালেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এইটা যে এই ভদ্রলোক, তার চেহারা যেমন ডেড বডির চেহারা ছিল অবিকল সেই রকম। এবং এরপরে যেটা হলো সেটা হচ্ছে সে সেখানে তার থাকার কথাও না, ভয়ে তিনি দৌড় দিয়ে সেখান থেকে চলে এসেছিলেন এবং পরের দিন সকালবেলায় তিনি তার যে সমস্ত চারপাশের লোকজন ছিল তাদের সবাইকে বলেছিলেন যে এরকম ঘটনা, এবং তারা সেখানে গিয়েছিলেন যেখানে যে ঘটনাটা ঘটেছিল সেখানে সবাই মিলে লোকজন সাথে নিয়ে তারা দেখেছিলেন এবং গিয়ে দেখলেন যে হ্যাঁ,
পরের দিন সকালবেলায় সেখানে যাওয়ার পরেও দেখা গেল যে সেই বৃদ্ধ লোকটি সেখানে পড়ে আছে, এবং পুলিশকে তারপর ইনফর্ম করা হয়েছিল এবং পুলিশ কিছু ইনভেস্টিগেশনের পর লাশটি নিয়ে চলে গিয়েছিল। এই ছিল ঘটনা। তো এখন আমার যেটা মনে হয়েছে যে এই বৃদ্ধ ভদ্রলোকটি হয়তো সাহায্য চাইতে এসেছিলেন এবং এই ভদ্রলোকটি হয়তো তার লাশটি দেখে তাকে বলতে চাইছিলেন এরকম কিছু একটা, যেটাকে সৎকারের ব্যবস্থা করা হোক। তো আমি জানি না যে আপনাদের কারো কোনোদিন এরকম সমস্যা হয়েছে কিনা বা এরকম ধরনের কোনো এক্সপিরিয়েন্স আপনাদের আছে কিনা, বাট এটা খুবই একটা উইয়ার্ড ব্যাপার যে কোনো একটা লোক যদি নিয়ে গিয়ে আপনাকে তার নিজের লাশ দেখায়, এটা খুবই খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হওয়ার কথা। তো যারা ঘটনাগুলো লিখবেন তারা চেষ্টা করবেন না, আমার যেটা মনে হয় যে খুব ভালো হয় যদি আপনারা বাংলায় লিখতে পারেন, কারণ ইংলিশে লিখলেও কোনো সমস্যা নেই। মূল যে সমস্যাটা হয় আপনারা যেভাবে বানানটা লেখেন ইংলিশে, বাংলা লেখেন ইংলিশ অ্যালফাবেট দিয়ে, তখন যে বানানটা লেখেন সেটা পড়তে খুব সমস্যা হয় যদি মানে অ্যাপ্রোপ্রিয়েট না হয় আর কি। আচ্ছা, আমাকে রকিং ভূত চিটাগং থেকে এসএমএস করেছেন, কামরুল আমাকে এসএমএস করেছেন, এবং আমাকে এসএমএস করেছেন হিমেল, এসএমএস করেছেন আমাকে আরিফ, মিঠু, তৌফিক, এছাড়াও পাপিয়া আমাকে এসএমএস করেছেন জুই, সাদ্দাম, পলাশ সহ আরো অনেকে। আমরা চলে যাব আমাদের সেকেন্ড যে অতিথি আছেন তার কাছে এবং তার কাছে ঘটনা শুনব। এবং আমি বলে রাখি যে উনি আমাদের মাঝখানে আজকে এসেছেন অনেক কষ্ট করে, কারণ উনি ঢাকার বাসিন্দা নন, উনি এসেছেন ময়মনসিংহ থেকে আমাদের ডাকে সাড়া দিয়ে আর কি। সো থ্যাংক ইউ এত দূর থেকে আমাদের কাছে আসার জন্য। হ্যালো লিসেনার, আমি আরিফিন শাহ ময়মনসিংহ থেকে এসেছি। আর ভোকালটা কিছুটা হয়ে আছে, কেননা আমি বাইক দিয়ে আসতে হয়েছে এতটা, বা বাইক দিয়ে এসেছি সেজন্য। যাই হোক, প্রথম যে ঘটনাটা আমি বলবো সেটি আমার এক কাজিন, আমার ভাই। উনি একটা সময় যখন কলেজে উঠেন তখন ওনার কিছু পার্সোনাল কারণে বা ব্যক্তিগত প্রয়োজনে ওই কলেজে যে হোস্টেল, সেই হোস্টেল একটা রুমের বা একটা সিটের প্রয়োজন। কিন্তু উনি যখন দেখলেন কোথাও বা ওই হোস্টেলের কোনো সিট খালি নেই বা কোনো রুম খালি নেই, তখন উনি ভাবলেন যে আমার তো প্রয়োজন এখন কোথায় পাই। হঠাৎ করে একদিন বা একটা সময় ওনার এক ফ্রেন্ড একটা নিউজ দিলেন যে হোস্টেলে একটা রুম আছে, ওই রুমটা বেশ কিছুদিন হলো লক করা বা তালা দেওয়া। উনি জানতে চাইলেন কেন এটা তালা দেওয়া, কেন, উনি ততটা আর কি সঠিক তথ্য দিতে পারেনি। তারপর আমার সেই কাজিন গেলেন প্রিন্সিপালের কাছে, গিয়ে বললেন যে স্যার আমার ওই রুমটা লাগবে, 31 নাম্বার রুমটা বলে রাখি যে ওই 31 নাম্বার রুমটা আমার প্রয়োজন। তখন প্রিন্সিপাল সাহেব বললেন যে ওই রুমটা তো দেওয়া যাবে না, ওই রুমটা একটু সমস্যা আছে। সমস্যাটা জানতে চাওয়ার পরে উনি সমস্যাটা বলতে চাননি যে কি সমস্যা, তবে একটা সময় বললেন যে ওখানে একটা অনেক বছর আগের কথা, একজন স্টুডেন্ট সেখানে একা থাকতেন। তারপরে 2 দিন হয়ে যায় ওই রুম থেকে বের হয় না, ওর ফ্রেন্ডরা ডাকাটাকি করে, বের হয় না। তারপর সবাই যখন দরজা ভেঙে ভিতরে ঢুকার পর দেখে ওই রুমে যে স্টুডেন্টটা থাকতো ওটা ফ্যানের আংটার সাথে ঝুলে আছে, গলায় রশি বা এই জাতীয় একটা কিছু পেঁচিয়ে। এজন্য ওই রুমটা আমরা লক করে রেখেছি, কাউকে দিই না। তখন আমার ওই কাজিন, আমার ওই ভাই একটু সাহসী ছিলেন, উনি বললেন যে যেহেতু আমার রুমটা প্রয়োজন, ওটা কোনো ব্যাপার না, আমার ওই রুমটা লাগবে। তারপর প্রিন্সিপাল ওনাকে রুমটা দিয়ে দিলেন এবং দেওয়ার আগে বললেন কোনো সমস্যা যদি হয় তাহলে এটা আমি কিছু জানি না বা এটা রিস্ক আমি নিব না। উনি বলেন ইটস ওকে। এরপরে দিন যাচ্ছিল, কোনো সমস্যা হয়নি। তবে যেদিনটা মূল ঘটনা ঘটে সেদিনের কথাটা আমি বলছি। আমার ওই ভাই উনি গান গাইতে পছন্দ করতেন, গিটার বাজাতেন। একদিন বিকেলে উনি ওনার রুমে বসে, ওনার মুখোমুখি একটা জানালা, উনি বসে, জানালাটা চাপানো ছিল, ভিজানো ছিল জানালাটা, উনি গান গাচ্ছিলেন। ওই সন্ধ্যার আগাগ সময়তে, অর্থাৎ বিকাল শেষ পর্যায়ে, হঠাৎ করে জানালার একটা পাটা খুলে যায় শব্দ হয়ে। উনি গান গাচ্ছিলেন, উনি গান থামালেন না, উনি তাকালেন সামনের দিকে, তাকিয়ে দেখলেন একটি মধ্যবয়সী একটি মেয়ে, এই 20 থেকে 25 বছরের ভিতরে হবে, একটি মেয়ে দাঁড়িয়ে আছে, তার গায়ে কচু রঙের একটি শাড়ি পরা বা একটি কাপড় পরা। উনি ভাবলেন যে থাকতেই পারে, হয়তো বা গান শুনেছে, শুনে দাঁড়িয়ে শুনছে। কিন্তু হঠাৎ করে ওনার যখন গানের ভিতরেই মনে হলো যেখানে তো কোনো মানুষ আসার কথা নয়, কারণ উনি যে রুমটাতে থাকতেন ওই রুমের যেখানে ওই মেয়েটাকে দেখলেন ওখানে কারো বাড়ি নেই, বা একটা বাউন্ডারি দেওয়া আছে অনেক উঁচু, আর ওখানে বাঁশের কিছু জঙ্গল বা এরকম বাঁশঝাড় আছে।
তখন উনি ভাবলেন এখানে এই মেয়েটা আসবে কোত্থেকে। উনি এটার কোনো কুলকুনারা পেলেন না ভেবে, যাই হোক একটা সময় তো ভুলে গেলেন। কিন্তু সেদিন রাতে যখন রাত 1টা কি 1:30 বা তার কিছু উপরে হবে, তখন উনি গান গাচ্ছেন। উনি অনেক রাত পর্যন্ত প্র্যাকটিস করতেন। হঠাৎ করে যখন নির্জন হয়ে যায়, সব ফ্রেন্ড অন্যান্য রুমে ঘুমিয়ে যায়, তখন ওর জানালায় যে জানালাটা খুলে গেছিল, ওই জানালাটা ঠক ঠক করে শব্দ করছে। ওনার একটা অভ্যাস ছিল যে গানের ভিতরে যদি অনেক কিছু ঘটেও যায়, উনি গানটা থামান না, গানটা শেষ করেন এরপরে যান। যাই হোক, গান শেষ করার পরে উনি বললেন, কে? ওপার থেকে কোনো কথা আসছে না, শুধু বলছে যে জানালাটা খোলো। নিজের পরিচয় দিচ্ছে না। উনি বারবার, আমার ভাইটি বারবার বলে যাচ্ছেন, পরিচয়টা জানতে চাচ্ছেন যে আপনি কে। ওই মেয়েটি বারবারই বলছে যে তুমি জানালাটা খোলো। উনি খুললেন না। যাই হোক, কিছুক্ষণ নিস্তব্ধ। একটু পর উনি শুনতে পেলেন, যেহেতু ওনার রুমটা লাস্ট রুম ছিল, দেয়াল ঘেঁষা, তখন উনি শুনতে পেলেন পাতার উপরে পাড়া দিয়ে গেলে যে শব্দটা হয় সেই শব্দটা হচ্ছে, অর্থাৎ জানালা থেকে দেয়ালটা পাশ কেটে ওনার দরজার দিকে আসছে। কিছুক্ষণ পর দরজায় এসে ঠিক একইভাবে নক করছে আর বলছে খোলো। উনি খুললেন না। এরকম বেশ কিছুক্ষণ হলো কথা। একজন বলছে খোলো, মেয়েটি বলছে খোলো, আমার ভাইটি বলতেছে আপনি কি। এভাবে কথোপকথনের পরে একটা সময় আবার ওই জানালার কাছে মেয়েটি আসে, আবার ডাকাটাকি করে, কিন্তু উনি খুলেন না। তারপর আবার দরজার কাছে এসে আবার ডাকাটাকি করে। উনি বারবার জানতে চাচ্ছেন আমার ভাইটি যে তুমি কি। যেহেতু পরিচয় দিচ্ছে না, সেহেতু খোলার কোনো প্রশ্ন ওঠে না। তারপর হঠাৎ করে মেয়েটি বলে উঠলো যে আমার ক্ষুধা লাগছে, তুমি দরজাটা খোলো, আমাকে ভাত দাও। আমার ভাইটি বলল যে ভাত দিব, তুমি কে সেটা তো জানি না। বললো যে আমার ক্ষুধা লাগছে, তুমি ভাত দাও। পরে ভাই বললেন যে হ্যাঁ ভাত আছে, কিন্তু তরকারি নেই। ও বললো যে না, তরকারি লাগবে, তুমি আমাকে গোশতের তরকারি দাও। অর্থাৎ সে শুধু ভাত চাচ্ছে না। আমার ভাই বললো যে না, আমি তোমাকে গোশতের তরকারি বা এই মাংসের তরকারি কোত্থেকে দিব, আমার কাছে শুধু ভাত আছে, তুমি ইচ্ছে করলে নিতে পারো, আমি দরজার নিচ দিয়ে দিব। বলে রাখা ভালো, দরজার নিচে কিছুটা ছিল, ফাঁকা ছিল, ঘের ছিল। তারপর আমার ভাই থালায় ভাত নিয়ে বললো যে ভাতগুলো নাও। কিন্তু ওই মেয়েটি তখন ভাত চাওয়ার কথা চেঞ্জ করে দিয়ে বলছে তুমি দরজাটা খোলো। অর্থাৎ মেয়েটার টার্গেটই হচ্ছে তাকে দরজাটা খুলো না। কিন্তু আমার ভাই সে সিদ্ধান্ত নিয়েছে যে না, পরিচয়টা না জানা পর্যন্ত, তাছাড়া এই ছাত্র হোস্টেলে এত রাতে একজন মেয়ে কোত্থেকে আসবে, এটা খোলাটা ঠিক হবে না। এজন্য উনি এটা খোলেননি। অনেকক্ষণ ডাকাডাকির পরে স্তব্ধ হয়ে গেল বা নিস্তব্ধ হয়ে গেল, কোনো সারা শব্দ নেই। আধা ঘন্টা, মেবি 1.5 ঘন্টা পরে আমার ভাই দরজাটা খুললেন। দরজাটা খুলে বারান্দার দিকে তাকালেন, অর্থাৎ দরজাটা খুলে বারান্দা তাকিয়ে দেখলেন 2-1টি কুকুর বসে আছে, এছাড়া আর কোনো মানুষ নেই। তারপর উনি দরজাটা আবার লাগিয়ে দিলেন। এই হচ্ছে আমার এই। তারপরে মেয়েটাকে দেখতে পাননি, বাইরে কে ছিল দেখতে পাননি, সেটা আর দেখতে পাইনি। এরকম হওয়ার কারণ কি বলে আপনার মনে হয়? কেন এরকম হলো, মানে এই ব্যাপারটা কেন ঘটলো বলে আপনার মনে হয়? ব্যাপারটি ঘটলো, তবে যতটুকু আমার ভাই যেটা আর কি মনে করেছিলেন যে এরকম হতে পারে, যেহেতু ওখানে রুমে একজন ছেলে সুইসাইড করেছিল এবং উনি রাতে যে গান গাচ্ছিলেন, ওই যেখানে সুইসাইড করছিল ফ্যানের আনটা, সেটার একদম নিচেই বসে উনি গানটা গাচ্ছিলেন এবং উনি জানতে পারলেন ওই ডেটটাই ছিল ওই ছেলের মৃত্যুদিন। আচ্ছা, এই জন্য কিন্তু এখানে ছেলেটা আসে নাই, এসেছে একটা ছেলেটা আসেনি, একজন মেয়ে আসছে। সো মানে এরকম না, ওখানটা মানে অদ্ভুত, মানে অন্য সবগুলো চাইতে একটু আলাদা এই জন্য যে সাধারণত দেখা যায় যার ঘর বা যে মারা গেছেন তিনি আসেন, এখানে পুরোপুরি জিনিসটা অন্য একটা ঘটনা ঘটেছে এবং দরজা খুললে নিশ্চয়ই হয়তো কোনো বিপদও হতে পারত। এনিওয়েজ, হতেই পারতো কিছু একটা। সজল আমাকে SMS করে বলেছেন, ভাইয়া আপনাদের একজন পুরনো লিসেনার, এবং তিনি বলেছেন যে আমি এবং আমার ভাই মিলে ছাদে বসে শুনছি। আমাদেরকে সাদ, শাওন, মফি, শুভ, জুয়েল, জাহাঙ্গীর, হাসান, জাহিদুল, তারা 8 জন ফ্রেন্ড একসাথে ভূত FM শুনছেন জানিয়েছেন।
এবং তারা এছাড়াও রাব্বি আমাকে এসএমএস করেছেন, তার খুব ভয় করছে, তিনি চিটাগং থেকে এসএমএস করেছেন, তার মানে তো ভালো লাগছে বুঝতে পারছি আর কি। রাজিয়া এবং বাক্কার আমাকে এসএমএস করেছেন নওগাঁ থেকে, এছাড়াও আমাকে শিমুল যশোর থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে তিনি যেটা বলেছেন সেটা খুব মজা লেগেছে আমার, যে 17 জন একসাথে খোলা আকাশের নিচে তারা ভূত এফএম শুনছেন। এছাড়াও শান্তি বলেছেন ভাইয়া আমার এসএমএসটা প্লিজ পড়বেন, পড়ে ফেললাম আপনার এসএমএস। জুয়েল ময়মনসিং থেকে লিখেছেন হ্যালো ভাইয়া কেমন আছো, আমি এবং আমার এক ছোট ভাই ভূত এফএম শুনছি। দিস ইজ রিয়েলি গ্রেট, একসঙ্গে সবাই মিলে এতগুলো মানুষ একসঙ্গে শুনছেন। এন্ড আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। আমি নেক্সট এক্সপেরিয়েন্সে চলে যাচ্ছি এবং এটি আমাকে পাঠিয়েছেন আরো একজন, তার ঘটনাটা আমি পড়ছি। লিখছেন আমাকে, প্রিয় রাসেল ভাইয়া, আপনি নিশ্চয়ই ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি আমার বন্ধুর সাথে রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। সময়টা বর্ষাকালের এক রাত, ঘড়িতে সময় প্রায় 11:30। বাইরে তখন তুমুল বৃষ্টি। আমার এক বন্ধু সেদিন তাদের বাসায় সম্পূর্ণ একা। একটু জানিয়ে নেই, ওর মা 1 সপ্তাহ হয় সেই বাসাটায় গিয়ে উঠেছিল। বাসাটা ছিল 6 তলা, ওরা থাকতো 5ম তলায়। বাসাটার 4 তলায় থাকতো বাড়িওয়ালারা এবং সবার ওপরের তলাটা ছিল খালি। যা হোক, বৃষ্টির কারণে হয়তো সেই সময়টা লোডশেডিং চলছিল। আমার বন্ধুটি মোমের আলোয় খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ল। বাইরে তখন বৃষ্টি কমেনি এবং বোধহয় আরো খানিকটা বেড়েছে। খানিক বাদে ওরা হঠাৎ করেই ওর ঘুম ভেঙে যায়। কেন ভাঙে তা বলতে পারে না। ঘড়িতে সময়টা তখন রাত 2:10। ওর ঘুম আসে না, আর তাই ও শুয়ে শুয়ে ফোনে গেমস খেলতে থাকে। হঠাৎ সে তার ঘরের পাশে খাবার ঘর থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। খুটখাট কিছু আওয়াজ অনবরত হতে থাকে, যেন কেউ সেখানে বসে খাচ্ছে। অথচ ও ছাড়া পুরো ফ্ল্যাটে দ্বিতীয় কোনো মানুষ ছিল না। ও একটু ভয় পায়, তবে মনকে প্রবোধ দেয় এই ভেবে যে রাতের বেলায় এমন শব্দ হতেই পারে, ভয়ের কিছু নেই। শব্দগুলো তখনও চলছিল এবং এক সময় তা স্পষ্ট শুনতে পেল সে। কেউ একজন জগ থেকে গ্লাসে পানি ঢালছে এবং 6-7 সেকেন্ড পর গ্লাসটি টেবিলে রাখার আওয়াজও পেল, যেন সত্যি কেউ পানি খেল। এবার আমার বন্ধুটি সত্যি প্রচন্ড ভয় পেয়ে যায়। রাত 2টার পর খালি বাসায় তার ঘুম ভেঙে গিয়ে পাশের ঘরেই এমন স্পষ্ট খাওয়া দাওয়ার শব্দ পেলে অতি সাহসীরও কি হাল হয় সেটা আপনারা বুঝতেই পারছেন। যা হোক, সে সাহস করে শোয়া থেকে উঠে বসে। ভেবে পায় না কি করবে। ঘরে চোর ঢোকে এবং ঘরে চোর ঢোকার যদি কোনো সম্ভাবনাই ছিল না, তবুও তার মনে ক্ষীণ আশঙ্কা জেগেছিল এবং ক্ষীণ আশঙ্কা জাগে সেটি যে চোর হয়তো ঢুকতে পারে, হয়তো ভয় কাটানোর জন্যই। তবু সে আল্লাহর নাম নিয়ে পা টিপে দরজার কাছে গিয়ে খাবার ঘরে উঁকি দেয়। তখন আর শব্দ নেই। মোমবাতি জেলে নিয়ে সে পুরো ঘরটা ভালো করে দেখে নেয়, না কিছু নেই। খাবার টেবিলটাও একদম খালি, শুধু 2টো গ্লাস এবং 2টো গ্লাস আছে সেখানে। সে হতবাক হয়ে যায়। অলৌকিক কিছুর ভয় তাকে পেয়ে বসে। সে কোনো মতে গিয়ে আবার শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর শুরু হয় আসল সমস্যা। সে স্পষ্ট শুনতে পায় তাদের ওপরের ফ্ল্যাটে কিছু একটা হাঁটছে। পায়ের আওয়াজটা থেমে থেমে হচ্ছে এবং দেয়ালে আঁচড় কাটলে আর হাত দিয়ে আঘাত করলে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছে। মনে হচ্ছে যেন কাউকে আটকে রাখা হয়েছে ওই ফ্ল্যাটে। সে মুক্ত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু ওপর তলাটা ছিল পুরোটাই খালি। বন্ধুটি নিজেকে আর বিশ্বাস করতে পারছিল না, তাই সে তার মোবাইলে রাতের ওই ঘটনাটা SMS এ লিখে সেভ করে রাখে। ভাবে যে পুরো ব্যাপারটা হয়তো তার হ্যালুসিনেশন বা নাইটমেয়ার কিনা, তা সকালে সেই SMS দিয়েই প্রমাণ পাওয়া যাবে। সে ঘুমানোর জন্য খুব চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না, কারণ আওয়াজের মাত্রা আরো তীব্র হতে থাকে, সঙ্গে তার ভয় আরো বাড়তে থাকে। তাই সে অস্থির হয়ে ফোন করে তার মাকে, যিনি ওই সময় গ্রামে ছিলেন। সব শুনে আন্টি সম্ভবত বিশ্বাস করেন নাই এবং তাকে সাহস দেওয়ার জন্যই বললেন যে তুমি একটু ওপরে যাও বা কোথা থেকে ঘুরে আসো, ছাদে যাও বা কোন জায়গা থেকে ঘুরে আসো, একটু ভালো লাগবে। মায়ের কথায় সাহস ফিরে পায় সে। একটা টর্চ আর ছাতা নিয়ে বেরিয়ে পড়ে ঘর থেকে। তখন সময় রাত 3টার মতো হবে। বৃষ্টি হালকা থেমে এসেছে, আওয়াজ একদমই নেই। সে যখন কিছু না ভেবেই সিঁড়ি দিয়ে উঠে ছাদের দরজাটার কাছে যায় এবং টর্চটা জেলে দরজায় দাঁড়িয়েই পুরো ছাদটা দেখে। হঠাৎ
ছাদের একটা কোণায় তার চোখ আটকে যায়। সে দেখে কেউ একজন এত রাতে এত বৃষ্টিতেও সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। তার চেহারা দেখা যাচ্ছে না, তবে বৃষ্টিতে আবছা বোঝা যাচ্ছিল যে ওখানে কেউ আছে। বন্ধুটির একবারও ওই জিনিসটি অদ্ভুত বা ভয়ের ব্যাপারটা খেয়াল হলো না, খুব স্বাভাবিক ভাবে নিল সে। তার মনে হলো যাক, এতক্ষণ পর একজন মানুষের দেখা পাওয়া গেল। সে ছাতা খুলে ছাদে ঢুকে পেছন থেকে তার দিকে এগিয়ে গেল এবং দেখলো 16-17 বছর বয়সী খুব চিকন একটা ছেলে দাঁড়িয়ে আছে। সে দাঁড়িয়েছিল বন্ধুটির দিক থেকে উল্টো দিক ঘুরে। তাই চেহারা না দেখা গেলেও বোঝা গেল তার শরীর এবং পরনের সাদা ফতুয়া আর পাজামাটা সম্পূর্ণ ভেজা। সে কোনো নড়াচড়াই করছিল না, এমনকি ছাদে দ্বিতীয় কারো উপস্থিতি পেয়েও না। তাই আমার বন্ধুটি আগ্রহ নিয়ে প্রশ্ন করলো, এই ছেলে, এত রাতে ছাদে উঠে বৃষ্টিতে ভিজছো কেন? কোথায় থাকো তুমি? বন্ধুটি বোধহয় খানিকটা ভয় পেয়ে নার্ভাস হয়ে এত প্রশ্ন জিজ্ঞেস করে বসে, এবং কারণ ততক্ষণে ব্যাপারটা বেশ অস্বাভাবিক সেটা সে বুঝতে শুরু করেছে। ততক্ষণে ছেলেটিও ঘুরে দাঁড়িয়েছে এবং চোখ দুটো ছিল তার কোটরে ঢুকে থাকা, কিন্তু বড় বেশি উজ্জ্বল। মুখটা ছিল রক্তশূন্য, ফ্যাকাশে। সে বন্ধুটির দিকে তাকিয়ে রাগতে স্বরে বলল, এটা আমারই বাড়ি, আমি এখানে থাকি। কিন্তু সেই মুহূর্তে যা হলো তা মনে হয় মাঝরাতে বৃষ্টিতে একা দাঁড়িয়ে থেকে সহ্য করার ক্ষমতা কারো নেই। কথা শেষ করেই ছেলেটি নিজেকে এলিয়ে দেয় ছাদের বাইরে, অর্থাৎ সে ছাদ থেকে নিজ ইচ্ছায় নিজেকে ফেলে দেয় নিচে। ভয় আর আতঙ্কের শেষ সীমানায় পৌঁছে যায় আমার বন্ধুটি এবং তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। তার আগে সে চিৎকার করেছিল কিনা সেটি তার মনে নাই। তা মনে হয় মাঝরাতে বৃষ্টিতে একা দাঁড়িয়ে থেকে সহ্য করার ক্ষমতা কারো নেই। কথা শেষ করেই ছেলেটি নিজেকে এলিয়ে দেয় ছাদের বাইরে, অর্থাৎ সে ছাদ থেকে নিজ ইচ্ছায় নিজেকে ফেলে দেয় নিচে। ভয় আর আতঙ্কের শেষ সীমানায় পৌঁছে যায় আমার বন্ধুটি এবং তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। তার আগে সে চিৎকার করেছিল কিনা সেটি তার মনে নাই। সকালে তার জ্ঞান ফেরে এবং জ্ঞান ফিরে সে নিজেকে আবিষ্কার করে তার শোবার ঘরের বিছানায়। চারপাশে বাড়িওয়ালাদের পরিবারের লোকজন, পুরো বাড়ির আরো কিছু লোকজন তাকে ঘিরে রয়েছে। বন্ধুটি পাগলের মতো চিৎকার করে আর বলে, ছেলেটি কি মরে গেছে? তোমরা ওকে বাঁচাও। সবাই জানতে চায় কেন সে এত রাতে ছাদে গিয়েছিল আর কি বা হয়েছিল। আর সবচেয়ে অবাক হয়ে বাড়িওয়ালা প্রশ্ন করলো, কোন ছেলে? সে সব ঘটনা খুলে বলে এবং ছেলেটির বিবরণও দেয় সবাইকে। সব শুনে বাড়িওয়ালা আন্টি কান্নায় ভেঙে পড়েন। সবাই এই ঘটনায় খুবই অবাক হয়। অবশেষে জানা যায় ছাদে ওর দেখা সেই ছেলেটি ছিল বাড়িওয়ালা আন্টির 3 ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছেলে। তবে তাকে সামনাসামনি আবার দেখার কথা সবার কাছে অবিশ্বাস্য ঠেনি, কারণ ছেলেটি ছিল মানসিক ভারসাম্যহীন। বয়স ছিল তার 17। অতিরিক্ত পাগলামির কারণে তাকে বেশিরভাগ সময় 6ষ্ঠ তলার একটি ফ্ল্যাটে বন্দি করে রাখা হতো। বছর 2 আগে এক রাতে দরজা খোলা পেয়ে সে ছাদে গিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। এরপর থেকেই 6ষ্ঠ তলায় অদ্ভুত সব আওয়াজ শোনা যেত। কেউ থাকতে পারত না, কারণ অনেক বাজে এক্সপিরিয়েন্স হতো ভাড়াটিয়াদের। একবার একটি পরিবার ভাড়া আসলেও তাদের 14-15 বছর বয়সী একটি ছেলের সাথে কিছু একটা হয় যাতে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। অপ্রাকৃত বা আদিভৌতিক যাই বলা হোক না কেন, এই ঘটনাটি গ্রহণযোগ্য ব্যাখ্যা আমার জানা নেই। না আমার বন্ধু ছেলেটিকে চিনতো না এই বাড়ির কোনো ঘটনা সে জানতো। তবে হয়তো প্রকৃতির কোনো অজানা খেয়ালই আবার ঘটনাটিকে ফিরিয়ে এনেছিল। শরীর ধ্বংস হয়ে গেছে, আত্মার নেই। মৃত্যুর পরেও হয়তো মৃত সেই মানুষটির আত্মা ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশে। ছেলেটির আত্মাও হয়তো সবাইকে তার কথা ফের স্মরণ করিয়ে দিচ্ছিল এমন একটা ঘটনার মধ্যে দিয়ে। এবং তারপরে তিনি লিখেছেন, এই হচ্ছে ঘটনাটা এখানে শেষ। এবং তারপরে তিনি লিখেছেন যে, ভাইয়া আমি গতবারে ঘটনা পাঠিয়েছিলাম, সেটা পড়ার কথা থাকলেও পড়া হয়নি, কারণ আমি এরকম ধরনের একটা ঘটনা তিনি পাঠিয়েছিলেন এবং আমি বলেছিলাম যে এটা আপনি কোনো বই থেকে পেয়েছেন কিনা বা অন্য কোনো জায়গা থেকে পেয়েছেন কিনা, এবং তিনি আমাকে অ্যাসিওর করেন যে না, আমি কোনো বই থেকে পাইনি বা আমি এই ঘটনাটা অন্য কোনো জায়গা থেকে পাইনি, এটা আমার একান্ত নিজের ঘটনা, কিন্তু আমার লেখার স্টাইলটা হয়তো এরকম, যে জন্য আপনি বিভ্রান্ত হচ্ছেন। তো আমি এবার আর ভুল করি, তার যখন সেকেন্ড ঘটনাটি আমি পেয়েছি তখন সেটা আমি পড়ে ফেলেছি
নামটি বলে দেই, তার নাম ফয়সাল আবির সাভার, ঢাকা থেকে তিনি এই ইমেলটি করেছিলেন। আমরা অনেকক্ষণ ধরে অনেক ঘটনা শুনেছি, তারপরে আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ছোট্ট একটা ব্রেক নেব এবং ব্রেকের পরে ফিরে আসবো আবারও। এবং সেই পর্যন্ত যারা SMS পাঠাতে চান তাদেরকে SMS পাঠানোর নিয়মটি বলে দেই। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর এখন একটা ছোট্ট ব্রেকের পরে আবারও ফিরে আসবো। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল, আমার সাথে আছে মাসুম এবং আমাদের আজকের অতিথিরা। আপনাদের SMS প্রচুর SMS রয়েছে, সেই SMS গুলো পড়বো। তার আগে জানিয়ে দিয়ে আপনারা যদি SMS করতে চান আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের SMS করুন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাকে SMS করেছেন নাদিয়া সিলেট থেকে এবং তিনি বলছেন যে টুডেজ শো ইজ অ্যামেজিং অ্যান্ড সুন আই উইল টেল মাই ওন স্টোরি। আচ্ছা, আপনি ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেসটি বলে দেই boothfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। এখানে আপনারা অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনাদের ঘটনাগুলো পাঠাতে হবে। আমরা প্রচুর ইমেল পেয়েছি বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন শহর থেকে। আমরা জার্মানি থেকে পেয়েছি, আমরা সৌদি আরব থেকে রেগুলার পাচ্ছি, আমরা এছাড়াও দেখছি USA থেকে আমাদের যারা প্রবাসী বাঙালিরা আছেন তারা লিখছেন, ইন্ডিয়া থেকে লিখছেন, সবাই আমাদেরকে প্রচুর ইমেল পাঠাচ্ছেন। অ্যান্ড থ্যাংক ইউ আপনাদের সবাইকে যে আপনারা কষ্ট করে আপনার ইমেলগুলো পাঠান। আমাকে কিরণ লিখেছেন থ্যাংক ইউ রাসেল ভাই, ভয় লাগছে। তমা আমাকে টিকাটুলি থেকে লিখেছেন যে ভূত FM ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ, SMS-টা পড়ো প্লিজ। আমি SMS পড়ে ফেলেছি। এছাড়াও তাসনুভা লিখেছেন হ্যালো ভাইয়া, আই লাভ ভূত FM অ্যান্ড উই লাভ ইউ টু। বাপ্পি বাসাবো থেকে লিখেছেন যে সকালে এক্সাম, তারপরে ভূত FM শুনছি, আপনার পরীক্ষা খারাপ হলে কর্তৃপক্ষ দায়ী নয়, রেডিও ফুতে। রাজ্জাক আমাকে লিখেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে হ্যালো রাসেল ভাই এবং ইজ এভরিথিং ফাইন। ইয়েস, আমি সবসময় ভালো এবং সবসময় ভালো দলে। আমাকে এছাড়াও SMS করেছেন মইনুল ইসলাম, এছাড়া আরজু SMS করেছেন আমাকে SMS করেছেন বাঁধন, বর্ষা, সুমন বাড্ডা থেকে। মিকা আমাকে SMS করেছেন, মিজান SMS করেছেন মিরপুর থেকে SMS করেছেন আমাকে আহসান, আমাকে SMS করেছেন আরমান, SMS করেছেন হৃদয়, লাইট অফ, পুরা ঘর ডার্ক, পাশে জায়গাটা হালকা খোলা, একা বসে ভূত FM শুনছি, একদম পারফেক্ট আপনার মানে আপনি অবস্থানে রয়েছেন এবং এভাবেই শোনা উচিত, মাহবুব বাড্ডা থেকে। এবং শরীফুল পলাশ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এবং তারাও SMS করেছেন। আমি একটু মাসুমের সাথে কথা বলি। হ্যাঁ, মাসুম মাইক্রোফোন অন করে মাসুমের সাথে একটু কথা বলি। তো মাসুম, প্রচুর SMS আসছে এবং সমস্ত SMS এ যেটা বলা হচ্ছে যে ঘটনা ভালো লাগছে। তো আমি মাসুমের চয়েস জানতে চাই, কখনো জানতে চাওয়া হয়, এটা খুবই একটা অন্যায় কাজ করা হয় যে আমি কি এখন SMS পড়বো নাকি আমি এখন ঘটনা পড়বো নাকি এখন গেস্টরা তাদের স্টোরি বলবেন। ঘটনাতে প্রথমে আসবো। সো আমি বুঝতেই পারছি আমি তাহলে মাসুমের কথা মতো ঘটনা যাচ্ছি। আমি বারবার করে যে আপনাদেরকে বলি যে SMS না পড়ার দায়টা আমার না, বুঝতেই পারলেন। ওকে, তাহলে SMS বাদ দিলাম, আমরা আপাতত ঘটনায় যাচ্ছি। লিখেছেন আমাদেরকে যে আসসালামু আলাইকুম, আমার নাম মান্নি জাহান, মানে এটা কি মুন্নি হবে কিনা আমি ঠিক জানি না। এবং তিনি বলেছেন যে আমার বয়স 30 বছর, আমি ফকিরাপুল থেকে বলছি। আমি আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব। এটার মাঝে বিন্দু পরিমাণ মিথ্যে, ভুল কিংবা বানোয়াট কিছু নেই। ঘটনাটা আপনাদের কতটুকু নাড়া দিবে জানি না, কিন্তু আমি এখনো ভুলতে পারি না। মনে পড়লে অসম্ভব ভয় লাগে। ঘটনাটা ঢাকা মেডিকেল নিয়ে। ঢাকা মেডিকেলে কেউ আছে শুনলে আমি আজও দেখতে যেতে সাহস পাই না। বাসায় একজন লজিং টিচার ছিলেন এবং ক্লাস 6 থেকেই তিনি আমাদের পড়াতেন। সম্পর্কে তিনি আমাদের চাচা, গরিব ছিলেন। ঢাকাতে ওঠার মতো কোনো আত্মীয় স্বজন ছিল না। তার এক ভাইয়ের ছেলে 10-12 বছর হবে। সে সাইকেল চালাতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে অসুস্থ হয়ে যায়। তাকে ঢাকাতে নিয়ে আসা হয় এবং আমরাই তাকে
ঢাকা মেডিকেলে ভর্তি করি। প্রথম দিনে তার অবস্থা ভালো ছিল না, এরপর তার কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে যায় এবং তিনি বলছেন যে আমি আর আমার ভাই বাচ্চাটাকে দেখতে চাই। রাত 10টার দিকে রওনা দিই আমরা। বাচ্চাটার অবস্থা খারাপ হওয়ার কারণে অনেকক্ষণ স্টে করলাম। রাত তখন প্রায় 2:30 এবং যখন রাত অলমোস্ট 2টা তখন আমার ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হয়, কিন্তু কোন দিক দিয়ে ওয়াশরুম এবং কাকে জিজ্ঞেস করব কিছুই চিনতে পারছিলাম না। হসপিটালের একজন কর্মীকে দেখে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, বাথরুমটা কোন দিকে? সে আমাকে হাতের ইশারায় একটা দিক দেখিয়ে দিল। তো আমি একাই বাথরুমের দিকে গেলাম। বাথরুমে যেতে হবে একটা ওয়ার্ডের ভেতর দিয়ে। ওয়ার্ডটির ভেতর আমি দেখতে লাগলাম যে বিরাট বড় একটা রুম, হল রুম বলা চলে, এবং পুরোটা রুম ভর্তি পেশেন্ট। রুমের প্রতিটি বেডে পেশেন্ট আছে, কেউ ঘুমিয়ে আছে, কেউ জেগে আছে। আমি সবার দিকে একটু একটু তাকালাম, দেখলাম আমার দিকেও কেউ কেউ তাকিয়ে আছে এবং আমি তাদের মাঝ দিয়ে সোজাসুজি বাথরুমের সামনে গেলাম। গিয়ে দেখলাম এত রাতেও বেশ বিজি ওয়াশরুমটা, কেউ ঢুকছে, কেউ বের হচ্ছে, আমি যেতে পারছি না। আমি 3-4 মিনিট ওয়েট করলাম বাইরে দাঁড়িয়ে। তাদের প্রত্যেকের চেহারা কেমন যেন ফ্যাকাশে, মনে হয় শরীরে রক্ত নেই। কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। আমিও কোনো কথা না বলে একসময় বাথরুমে গেলাম এবং 2 মিনিট পর বের হয়ে আসলাম। বাইরের দিকে এসে একজন হসপিটালের সুইপারের সাথে আমার দেখা হয় এবং দেখা হওয়ার পরপরই আমি তাকে জিজ্ঞেস করলাম, এই যে ভাই, এতগুলো পেশেন্ট ঘুমিয়ে আছে, লাইটগুলো জ্বালানো কেন? সবগুলো লাইট জ্বলছে, 7-8টা টিউব লাইট হবে প্রায় জ্বলে আছে, এগুলো নিভিয়ে রাখলেই তো পারেন। উনি আমাকে বললেন, এরা তো পেশেন্ট না, এগুলি তো সব লাশ। ভয়ে আমার হাত পা শীতল হয়ে গেল। এরা সব লাশ। আমি ডান দিকে বাম দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম আমার ডান পাশে একটা কর্নারে ছোট্ট একটা বাচ্চাদের অনেক লাশ সাদা চাদর দিয়ে মুড়িয়ে স্তূপ করে রাখা হয়েছে। আমি আমার পা বাড়াতে সাহস পেলাম না। আমি থমকে রইলাম আর তাকে বললাম যে এইদিকে বাথরুম কথাটা কমপ্লিট করতে পারলাম না। সে আমাকে বলল, এদিকে কোনো বাথরুম নেই, এটা তো লাশের ঘর, আপনি ওই দিকে সোজা চলে যান। আমি তো অলরেডি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসেছি। আমি তাহলে কোথায় গিয়েছিলাম? কাদের দেখলাম? নিজে গিয়েছিলাম নাকি আমাকে কেউ নিয়ে গিয়েছিল? আমি দৌড়ে পেশেন্টের কাছে ফিরে আসলাম। কোন ওয়ার্ডে কোথায় কিভাবে গিয়েছিলাম কিছুই আমি মেলাতে পারলাম না। আমি জানি আমি ভুল দেখিনি, তবে এটা কি ছিল এখনো আমার মনে হয় যে আসলে কি এটা সত্যি নাকি মিথ্যা, এরকম একটা কথা দিয়ে তিনি শেষ করেছেন। এই ছিল ঘটনা যে তিনি বাথরুমে যাওয়ার সময় যে ওয়ার্ডের ভেতরে গেছিলেন, একটা ওয়ার্ড পার হতে হয় এবং সেখানে তিনি অনেক মানুষকে তার দিকে তাকিয়েও থাকতে দেখেছেন, অনেক মানুষকে বিভিন্ন দিকে তাকিয়ে থাকতে দেখেছেন, অনেক মানুষকে চুপচাপ শুয়ে থাকতে দেখেছেন। পরে জানতে পারলেন যে না, এখানে কোনো বাথরুম ছিল না, সেরকম কোনো ওয়ার্ডের কোনো খোঁজ খবর নাই এবং এটা ছিল একটা লাশ। এতগুলো লাশ তোরা তাকালো কিভাবে বা কি হলো কিছুই বোঝা যাচ্ছে না। এটা পুরো হ্যালুসিনেশন হতে পারে, কিন্তু এরকম ভাবে আর যদি হ্যালুসিনেশন হয় কি অবস্থা হবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করবো আমি জানি না। অপরিচিত কাউকে কি আমি বাথরুমের কথা জিজ্ঞেস করবো না, যেটা আপনাদের ওয়াশরুমটা কোথায়, নাকি আমি খুব রাতের বেলায় এরকম কোনো জায়গায় যাওয়ার সাহসী করবো না, নাকি অপরিচিত কোনো বাথরুমে আমি ঢুকবো না? আসলে বাসার বাথরুমও তো যে কোনো সময় অচেনা হয়ে যেতে পারে। গভীর রাতে ঘুম থেকে ভেঙে যখন আপনি উঠবেন তখন নিজের বাথরুমটাও বেশ অচেনা হয়ে যায়। কিন্তু আমি বারবার করে আপনাদেরকে একটা কথা বলি যে অনেক রাত্রে যদি ওঠেন এবং বাথরুমে যান তাহলে কখনোই আয়নার দিকে তাকাবেন না। এবং আয়নার দিকে তাকালে কেমন যেন সব হঠাৎ করে আপনার এই ঘুম ঘুম চোখে পুরো পেছনের দৃশ্যগুলো অপরিচিত লাগতে পারে। হয়তো দেখছেন যে আপনি পুরো একটা ফুলদানি দেখছেন একভাবে, যে নীল এবং টাইলসের উপরে হয়তো নীল ফুলগুলো বাম দিকে এবং লাল ফুলগুলো ডান দিকে ছিল, সেটা উল্টে গেছে। এরকম অনেক কিছু হয়ে যেতে পারে এবং ভয় পেতে পারেন আপনি। সো বাথরুমে অবশ্যই সাবধানে যাবেন। এবং মাঝে মাঝে অনেকের বাসাতে অনেকেই লেখেন যে বাথরুম থেকে এরকম নানান ধরনের শব্দ হয়। ঘুম ভেঙে এরকম কোনো শব্দ বাথরুমে পেলে চেক করতে যাওয়া হয় ঠিক না। আগে লাইট জ্বালিয়ে নিন, তারপরে সাবধানে আপনি বাথরুমের দিকে অগ্রসর হন। এই ছিল আমার উপদেশ। আর একটু আগে যেটা বললাম সেটা ছিল ঘটনা। এর মাঝখানে অনেক SMS চলে এসছে। আপনি যদি SMS পাঠাতে চান তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমরা চলে যাব আমাদের নেক্সট ঘটনায়। আপনি আমাদেরকে একটা ঘটনা বলবেন বলছেন। আচ্ছা, এই ঘটনাগুলো, হ্যাঁ, আপনার নামটাকে বলেন। হ্যালো এভরিবডি, আমার নাম আশিকুর আর আমি চিটাগং নরসিংবাজার সিটি মেডিসিন থেকে।
সো আপনি চিটাগং থেকে এসেছেন? জি। ওকে, সো আপনার যে ঘটনাটা, সেই ঘটনাটা কোথায় ঘটেছিল? আমার যে ঘটনা, এটা ছিল আমার ফ্রেন্ডের বাবার সাথে। এটা কারশন, দার্জিলিং এর একটা জায়গা। দার্জিলিং এর, ওকে ফাইন, শুনি আমরা তাহলে। সো এই ঘটনাটা আমাদের আঙ্কেল আমাদেরকে একটা ডিনার পার্টিতে ইনভাইট করছিল দিওয়ালি টাইমে। সো উনি আমাদের পুরো ব্যাচকে ইনভাইট করছে যে লাস্ট ডে, সো আমাদের সাথে ডিনার করে যেতে। সো আমরা আসছি, আর ওনার সাথে বসে তখন আমরা আমাদের স্কুলের সেই গ্রুপের এক্সপিরিয়েন্স গুলি শেয়ার করতেছিলাম। সো উনি তখন আমাদেরকে ইন্টারাপ্ট করে বললো যে তোমাদের ঘটনার থেকে আমার একটা ঘটনা বলি, এটা হচ্ছে আমার রিয়েল লাইফের, এটা শুনে দেখো। তখন আমরা জিনিসটা ক্যাজুয়ালি নিলাম, তো বললাম আচ্ছা ঠিক আছে শুনি। তখন উনি বলতেছিল উনি যখন আইসি মেট্রিক লেভেল টাইম আইসি দেওয়ার আগে ওরা পড়তো একটা আর্মি বোর্ডিং স্কুলে। সো আর্মি বোর্ডিং স্কুলে তখন আমাদের এখানে প্রত্যেক বছর একটা ফেমাস একটা কলেজ ছিল গোথলস, ওখানের মধ্যে প্র্যাকটিস হতো, কনসার্টের সে রাত্রে 11টা 11:30 টাইম ক্রস হয়ে যেত, কনসার্ট প্র্যাকটিস হতো। সো এরকম করে ওরা গোথলসে যায়, ডেইলি প্র্যাকটিস করতো বাইরের স্কুলের এসে। সো এরকম করতে করতে একদিন প্র্যাকটিসের রাতে প্র্যাকটিস করতে করতে তখন ঘড়ি দেখে, তখন বাজে 11:30 11:30, প্রায় কাছাকাছি 12টা। সো এখন ওদের ঘরে যাওয়া সম্ভব না। সো যারা ডে বোর্ডিং, যারা বাইরের থেকে এসে ক্লাস করে, তারা প্ল্যান করছে যে ওরা আজকে হস্টেলে থেকে যাবে আর এখানে থাকবে, পরদিন সকালবেলা ক্লাস করে যাবে। সো ওদের মধ্যে একটা ফ্রেন্ড, ওনার মা খুব অসুখ ছিল। উনি প্ল্যান করছে যে ওকে বাসা যাইতেই হবে, যে কোনো সম্ভব বাসা পৌঁছে যেতে হবে। সো নর্মালি ও এখন একলা যেতে পারবে না তো রাত্রে। সো আমার আঙ্কেল, যে ফ্রেন্ডের বাবা, উনি বলছে আমি তোমাকে কোম্পানি করবো, সো তোমার সাথে থেকে যাবো, পরদিন পর সকাল আমরা একসাথে ব্যাক করতে পারবো ক্লাসে। সো ওরা কলেজ থেকে বের হয়েছে, আর কলেজটা খুব বড়, আপনার এরিয়াটা অনেক বড় ছিল। সো বের হওয়ার সময় গেট ক্রস করে একটু সামনে গেলে একটা জিজাসের বড় একটা স্ট্যাচু পাওয়া যায়। ওখান থেকে ডান দিকে মরলেই সোজা গিয়ে একটা পুল, ব্রিজ ছিল। আর ব্রিজের নিচে ড্রেন, লম্বা, খুব বড় একটা ড্রেন ছিল। নর্মালি ওরা যাচ্ছে, কথা বলতে বলতে যাচ্ছে, আর অন্ধকার রাত, আর কারশন তো এমন একটা ছোট গ্রাম, তেমন কি 11টা মানেই প্রচুর রাত, মিডনাইট পুরো ওখানে। সো যাচ্ছে তখন ডান হাতে বাম দিকে ওরা যখন দূরে একটা লাইট, সিলভার কালারের ছোট একটা লাইট দেখছে দূরে। সো প্রথমে এটাকে গুরুত্ব দেয়নি, নর্মাল লাইট হইতে পারে, কোনো টাওয়ারের কিছু বলে যাচ্ছে, হাঁটতেছে। সো আগাতে প্রত্যেকটা স্টেপ ওরা আগাচ্ছে, আর লাইটটা একটু একটু কাছে আসতেছে জিনিসটা। তখনও কিছু বলে নেই, কোনো এটার অ্যাটেনশনই দেয় নাই। তারপরে পুল যখন উঠছে, পুল উঠার পরে কিছুটা পথ হাঁটার পর দেখে যে লাইটটা অনেক কাছে চলে আসছে। এমন করে যখন মাঝখানে আসছে, তখনই তাকায় দেখে যে লাইটটা বরাবর ওনার মুখের সামনে। আচ্ছা। আর লাইটটা ছিল একটা পুরা মহিলার চেহারা, উজ্জ্বল, পুরা জিনিসটা শাইন করতেছিল। এটা দেখে ওরা দৌড়াবে এই টাইমে, ওই জিনিসটা ওদের সামনে ছিল, পিছনে এবং চারপাশে ঘিরে দাঁড়াচ্ছিল। এটা দেখে আমার ফ্রেন্ডের আঙ্কেল, উনি তো ওখানে ফ্রেন্ড হয়ে গেছে, আর যে ওনার পাশে যে ফ্রেন্ডটা ছিল কিছু না করতে পারে, ওখান থেকে লাভ দিয়েছে আর কি জিনিসটা। সো ওখানে ফ্রেন্ড হয়ে যাওয়ার পরে কেউ কোনো খবর টবর কিছু পায়নি। সো নেক্সট ডে যখন ফ্রেন্ডরা বের হয়েছে ক্লাস থেকে, বের হয়ে দেখে যে ওখানে আমার আঙ্কেল পড়ে আসছিল। উনাকে গিয়ে ডাক দিছে, জিজ্ঞেস করছে কি হয়েছে। তখন ওনার তো পুরো জ্ঞান হারা। তখন উনি বললো যে কাল রাতে এরকম ঘটনা ঘটছে, আমার ফ্রেন্ড কোথায়। তখন বলছে তোর সাথে বের হয়েছে, আমরা তো জানি না। তখন ওকে ভিতরে নিয়ে আসছে, তখন ও বলছে জিনিসটা এরকম এরকম। তারপর 11টার দিকে খবর পাওয়া গেছে যে লাশটা একদম পুরো ট্রেনের লাশ মাথায় পাওয়া গেছে, লাশটা। এরকম করার পর উনি এক সপ্তাহ ক্লাসে আসে নাই, আঙ্কেলটা ঘরে ছিল, সো লিভ নিয়ে পাশে ছিল, সো আসে নাই। তখন জিনিসটা খুব উইয়ার্ড। তো উনি বলতেছে উনি ক্লাসে ব্যাক করবে, এখন আর কতদিন বাসা থাকা যায়, উনি ব্যাক করবে। সো ওনাকে যখন এখন হস্টেলে যেতে হবে। সো নর্মালি উনি বাসা থেকে বের হয়ে যাচ্ছিল। সো কারশন এ একটা টি গার্ডেন, যে জায়গাটা পুরো সারাউন্ডিং টি গার্ডেন ছিল, ওনাকে যাওয়ার জন্য ফুটপাথ মেইন রোড দিয়ে গেলে ওনার অনেক টাইম লাগবে। সো উনি ডিসাইড করছে উনি শর্টকাট দিয়ে তাড়াতাড়ি যাবে ক্লাসে। উনিও ওনার অবস্থা খুব খারাপ ছিল এই সিচুয়েশনটা পরে। সো উনি যাচ্ছিল। সো টি গার্ডেনের রাস্তাটা উঁচা ছিল, হাই লেভেলের। তো উনি টি গার্ডেনের রাস্তাতে উঠতেছে এবং কুয়াশা শীতকাল ওরকম টাইপের যাচ্ছিল। তখনই উনি যখন হাইয়েস্ট পিকে আসছে, তখনই ওখানে একটা লোক গাছ নিচে, পুরা আপনারে কিছু নাই, ওনার শুধু নিচের পোর্শনটাতে উনি ক্লোথে ছিল, আর অপর পোর্শন পুরো বেয়ার ছিল। উনি ওখানে বসেছিল। তখন জিনিসটা খুব উইয়ার্ড যে উনার মাথাটা দিয়ে উনি মাথাটা নিচু করে উনি হাঁটু ধরে বসেছিল। তখন উনি নেপালিতে জিজ্ঞেস করছে ভাইয়া এখানে কি করতেছেন একলা? তখন প্রথমবার যখন জিজ্ঞেস করছে কিছু বলে নাই।
সো ওনার গায়ে এভাবে টাচ করে বলছে যে ভাইয়া এখানে, তখন মানে ওনার গাটা ঠান্ডা ছিল। এটাকে আপনি পারেন, নেপালিতে পারেন? একটু নেপালিতে জি। বলেন না, লাইক প্রশ্নটা একদম এক্স্যাক্টলি কি ছিল? এক্স্যাক্টলি তখন উনি বলছিলাম যে এরকম, দাদা তুমি লাইক কে ভো, এরকম জিজ্ঞেস করছে আর কি। তখন কি হয়েছে আপনার? তখন জিনিসটা কিছু বলে নাই। তো সেকেন্ড বার যখন এবার ধাক্কা দিছে তখনই মানে উনি এইভাবে তাকাইছে, আর উনার চেহারাতে কিছু ছিল না, শুধু উনার দুটা চোখ ছিল, মানে মুখ পোর্শন নাক পোর্শন ওনার কিছুই ছিল না। তো এটা দেখে উনি দৌড় মানে এক দৌড় উনি মেন রোডে এসে উনার দোকানদারের কাছে এসে জিজ্ঞেস করছে, মানে উনি কথাই বলতে পারতেছে না, যে উনি ডাক দিয়ে বলতেছে ওখানে কি ওখানে কি। তখন দোকানদারটা বলছে তো আপনি এই রুটে আসছেন কেন, এই রুটটাই এরকম খারাপ। তো উনি এই রুটটা খারাপ হবে, তো উনি ওনাকে বলছে ডাইরেক্ট আপনি ক্লাসে যান গা, জিনিসটা খুব খারাপ, আপনি মেন রোড দিয়ে যান। তো উনি মেন রোড দিয়ে ক্লাসে ব্যাক করছে। তো জিনিসটা ওনার মা বাবাকে জানানোর কথা, উনি বলছে ওনার মা বাবাকে জানাবে। আচ্ছা, সো এখন ওয়েট করছে জানাবে করে আলসামি করে করেনি। ওনাদের হস্টেল ছিল 2 স্টোরি বিল্ডিং, মানে উপরে 10টা রুম, উপরে 10টা রুম, নিচে 10টা রুম, আর প্রত্যেকটা রুমে 2 জন করে থাকতো। আর ওয়ার্ডেন ছিল তো ওয়ার্ডেন সার্ফেসের। সো উনি থাকতো উপরতলার রুমে। সো রাত্রেবেলা, ওই দিন রাত্রেবেলা যখন উনি ঘুমাইতে গেছে, আর ওনার ওই দিনের সিচুয়েশন মানে পুলের সিচুয়েশনটা পরে ওনার ঘুমিয়ে হতো না, মানে মাঝরাতে ঘুম ভেঙে যেত, মানে এটা রেগুলার ছিল। সো তারপরে এরকম করে যখন উনি ঘুমাইতে গেছে ওই দিন রাত্রেবেলা, সো নর্মালি উনি ঘুম 2টা 2:30 এরকম করে ভেঙে যেত, এটার মাঝখানে টাইমে ভেঙে যেত। যখন এই টাইমে যখন উনি ঘুম ভাঙছে একবার, তখন মানে রেগুলারলি উনি নিচে উডেন সারফেসে আওয়াজগুলো শুনতো, মানে ঠক ঠক করে কিছু হাঁটতেছে, প্রত্যেক রুমে যাচ্ছে, এরকম করে মানে ফিল করতো উপর থেকে যে জিনিসটা সাউন্ডটা এই রুমে যাচ্ছে ওই রুমে যাচ্ছে, উনি ফিল করতো। তো উনি চুপচাপ মানে যেরকম ভাবে মুখে কম্বল টম্বল দিয়ে ঘুমানোর চেষ্টা করতো। সো এরকম করে যখন তৃতীয় দিন মানে উনি এইভাবে ঘুম ভাঙছে উঠছে, তখন আওয়াজটা নর্মালি এভাবে যাচ্ছে, এখান এই রুম থেকে এই রুম, এই রুম থেকে এই রুম, সামনে ছিল পাকঘর। সো জিনিসটা সাউন্ডটা পাকঘরে গেছে, তো পাকঘরের যেই সেলফগুলি ছিল ওই চামচগুলি ধরছে, উনি ফিল করতেছে সব আওয়াজগুলি পাচ্ছে। তো ফিল আস্তে আস্তে সিঁড়িতে উঠতেছে জিনিসটা, সাউন্ডটা সিঁড়িতে উঠে ওনার দরজার সামনে এসে দাঁড়াইছে কিছুক্ষণ, মানে উনি ফিল করতে, উনি তখন কম্বলটা উঠায় ওনার মুখের মধ্যে মানে চাপাই দিয়েছিল, দেখবে না। উনি এখন শুইতেও পারতেছে না, উনি মানে বসা পজিশনে মানে কম্বলটা ওনার মুখে উড়াল ছিল। তো তারপরে কিছুক্ষণ পরেই মানে দরজাটা আস্তে করে খোলা আওয়াজ পাইছে, জিনিসটা ফুটস্টেপটা আস্তে আস্তে ওনার কাছে আসছে। আসার পরে কিছুক্ষণ পরে মানে ওনার যে গায়ে ফিলিংটা আসছে, যে একটা ঠান্ডা জিনিস, হেরি জিনিস ওনার গাটা ছুঁইতেছে, মানে উনি এটা পাওয়ার সাথে সাথে ওদিকে ফেন্ট হয়ে গেছে। তো পরদিন সকালবেলা স্কুলে পুরো একটা কমোশন টাইপ হয়ে গেছে, যে কিওস টাইপের জিনিস। তখন উনি না মা বাবাকে ফোন করে ডাকছে, এরকম এরকম ঘটনা। তো ওনার মা বাবা ওকে উজা টাইপের কাছে নিয়ে গেছে, তাবিজটা দিছে ওনাকে। সো অ্যামেজিং থিং যে এখনো যে ওনার হাতে এখনো তাবিজটা আছে, উনি আমাদেরকে নিজেই দেখাইছে তাবিজটা ওনার বাম হাতে এই উপরে, আর ওই ঠিক এলবো ঠিক উপরে ওনার তাবিজটা বাঁধা। সো ওই জিনিসটা শোনার পরে ইন্টারেস্টিং তো লাগছে, সাথে ভয়ও লাগছে। এবং আপনার ওই কলেজ বা ক্যাম্পাস, মানে আপনার ক্যাম্পাসের সবাই এই ঘটনাটা জানে নিশ্চয়ই? অ্যাকচুয়ালি ছেলেটা আঙ্কেলের, সো ওনার ফ্রেন্ড সার্কেল সবাই জানে, মানে ওই এলাকার ব্যাপারটা হ্যাঁ সবাই জানে। এবং ওখানে কি এছাড়াও এরকম ঘটনা ঘটে মানে রেগুলার? এখন জিনিসটা এখন মানে মানুষ বাড়াতে, এখন ঘর বাড়ি সব বাড়তেছে, এখন তেমন কিছু হয় না। হয় টি গার্ডেন সাইডে এগুলি রেগুলার, এইসব দিনের বেলাও দেখে অনেকে, জিপ দ্বারা কেউ লিফট খুঁজে, এটা রেগুলার। দিনের বেলাতে কেউ লিফট? দিনের বেলা মানে এরকম অনেক, এই জন্য ড্রাইভাররা এখন একটা শর্টকাট রুট বের করছে, মানে ওদিকে যায় লং ওয়ে, যেটা মেন। মানে ড্রাইভাররা শুধু রাতে না, মানে দিনের বেলাতেও এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় অবশ্যই। এবং ছেলে মেয়ে যে কেউ হতে পারে যে দাঁড়িয়ে লিফট যাচ্ছে। এবং লিফট যাওয়ার পরে কি হয়, ওঠার পরে কি কোনো ড্রাইভাররা বিপদে পড়ে বা এরকম কিছু? থামায় না, যারা মানে রেগুলার ড্রাইভার ওরা কখনো গাড়ি থামায় না, কিন্তু থামালে নিশ্চয়ই বিপদ হয়। হ্যাঁ এরকম অনেক কাহিনী শোনা গেছে যে অ্যাক্সিডেন্ট হয়, মানে এটা থামানোর পরেই টার্নিং এ অ্যাক্সিডেন্ট হয়, লিফট দিলে অ্যাক্সিডেন্ট হয়, এরকম অনেক কাহিনী শুনছি। অনেকে মানে অনেকে মানে না, যারা দেখে তারা মানে। ওকে ফাইন। সো আমরা অনেক ঘটনা, অনেক সুন্দর একটা ঘটনা শুনলাম। এরপরে আমরা একটু এসএমএস এ চলে যাব। আমাদেরকে ইসমান এসএমএস করেছেন, ভাইয়া আজকে ভূত এফএম অনেক ভালো লাগছে তার কাছে। ভূত এফএম আমাকে ভূত এফএম ঢাকা থেকে লিখেছে রাসেল ভাই, সাডেনলি লোড শেডিং ভয় লাগছে। হাসান লিখেছে রাসেল ভাই আমার কাজিনের সাথে ভূত এফএম শুনছি, খুব ভালো লাগছে। হায়াত লিখছেন যে বাসে করে চিটাগং যাচ্ছি, পাশের সিটে কেউ নেই, খুব ভয় করছে রাসেল ভাই। নিতু লিখেছেন যে নিতু মানিক ফামি লিখেছেন ভাইয়া আমি অনেক এসএমএস পাঠাই কিন্তু আমার এসএমএস একটাও পড়লা না। খুলনা ফুল বাড়ি গেট থেকে তিনি লিখেছেন, আমি পড়ে ফেললাম আপনার এসএমএস। পলি সাইফ মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে লিখেছেন যে রাসেল ভাই আমি আমার গার্লফ্রেন্ড একসাথে ভূত এফএম শুনছি। ডিজে সৌরভ আমাকে লিখেছেন ফ্রম বরিশাল যে ভূত এফএম একা শুনছি তাই খুব ভয় লাগছে। তো এক একজন এক এক ভাবে ভূত এফএম শুনছেন, আপনি কি করছেন না করছেন এবং ভূত
এফএম শুনে আপনার কেমন লাগছে, কি হলে আরো বেশি ভালো হয়, বা যে কোনো কিছু আপনি আমাকে SMS এর মাধ্যমে জানাতে পারেন। SMS করতে হলে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আপনি টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যারা ইমেল করে ঘটনা পাঠাতে চান তারা অবশ্যই ঘটনা শুরুর আগে লিখবেন যে আপনি ঘটনাটা কি স্টুডিওতে এসে মানে নিজে উপস্থিত থেকে বলতে চান, নাকি আপনি চান যে আমরা ঘটনাটা পড়ে শোনাই, সেটা উল্লেখ করে দেবেন। তারপরে ঘটনায় যাবেন। এই ঘটনা যদি আপনি ইংলিশ অ্যালফাবেটে লেখেন তাহলে অবশ্যই একটু খেয়াল রাখবেন যে মানে যে প্রোনাউন্সিয়েশন গুলো সেগুলো যেন একটু ঠিক হয়। মানে এটা আমার খুব রিকোয়েস্ট, খুবই মানে আমি মানে রিকোয়েস্ট করে বলছি এটা আর কি। আর যারা বাংলা লিখবে না তো কথাই নাই, মানে বাংলা লিখলে আসলে অনেক সুবিধা হয়। এনিওয়েজ, আর যদি লিখতে চান তাহলে আবার একদম ইংলিশেও লিখতে পারেন, সেটা আপনার ওপরে একদম পুরোপুরি। আর আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার অবশ্যই 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 দিতে ভুলবেন না যদি আপনি বিশেষ করে স্টুডিওতে আপনি প্রেজেন্ট থাকতে চান। এনিওয়েজ, আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তার সাথে একটু আমরা কথা বলবো, তবে তার আগে ছোট্ট একটা ব্রেক, ফিরে আসছি এখনই। Haunted by Airtel. শুনছেন সব সময় রেডিও পূর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আজকে যারা আনফরচুনেটলি আজকের শোটা মিস করছেন তাদের জন্য একটা সুখবর দিতে চাই যে আপনি আবারও এই শোটা শুনতে পারেন আপনার এয়ারটেল এম রেডিওর মাধ্যমে। সেজন্য আপনি যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22 এবং তারপরে দেখবেন যে পুরনো এপিসোডগুলো একের পর এক আপনার অপশন আপনাকে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে আপনি ইচ্ছে মতন যে এপিসোডটা শুনতে চান সেটা আপনি চাইলেই শুনতে পারেন। এছাড়াও now listeners can get the Booth FM tunes as their caller tunes, my tunes from Airtel. Booth FM tune code is 92125 and you can activate it by sending SMS, type CT space 92125 and send it to 3123 number. আমি আরো একবার বলছি যে আপনি যদি ভূত এফএম টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন করতে চান তাহলে জেনে রাখুন ভূত এফএম কলার টিউন, ভূত এফএম টিউন যেটা এখন প্লে হচ্ছে সেটা হচ্ছে 92125 এবং আপনি এটা অ্যাক্টিভেট করতে পারেন এটা SMS এর মাধ্যমে। লিখে ফেলুন CT স্পেস 92125 এবং এটা পাঠিয়ে দিন 3123 নাম্বারে। এনিওয়েজ, আমরা চলে যাব আবারও ঘটনায় এবং আমাদের আরো একজন গেস্ট আছেন, তার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। আমরা চলে যাই আপনার কাছে, আপনার নামটা একটু বলবেন প্লিজ। জি, আমি নিলয় বলছি, মিরপুর 1 থেকে এসেছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই রাসেল ভাইকে যে আমাকে আমন্ত্রণ করার জন্য, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। এবং আমি আরো ধন্যবাদ জানাতে যাচ্ছি যে আমার ভূতে ভেমে যত বন্ধু আছে যারা আমাকে শুনছে। ওকে ফাইন, আমরা শুরু করি, ঘটনা শুরু করি। হ্যাঁ জি, ঘটনাটা আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাটা। তো ঘটনাটা এরকম যে আমার চাচাতো ভাই মঈন যে কিনা থাকে সিলেটে, তো প্রতি বছরের পরীক্ষা শেষে ও আমাদের বাসায় বেড়াতে আসে। তো প্রতি বছরের মতো এবারও আসবে আমার মনে হয়েছিল। তো ও এবার একটু আগেই এসে পড়েছে। তো আগে এসে পড়ার কারণে তো ও বিকাল 5টা বাজে রওনা দেয় বাসা থেকে এবং রাত 9টা বাজে এসে আমাদের বাসায় পৌঁছায়। তো বাসায় পৌঁছানোর পরে তো ও মানে আমাদের সাথে ফ্রিলি ভাবে কথা বলে তো বাথরুমে ঢুকে যায়। তো বাথরুমে ঢুকে যাওয়ার সময় আমি লক্ষ্য করি যে ওর পায়ে একদিক দিয়ে মানে রক্ত ঝরছে। তো রক্ত ঝরছে, ওকে আর কিছু বললাম না বা বলতেও সুযোগ দেয়নি ও। তো এর ভিতর ও সুযোগ দেয়নি, তো ও বাথরুমে ঢুকে গেছে। একটু পরে ও বের হলো বাথরুম থেকে। তো ওই সময় আমি দেখলাম যে ও স্বাভাবিক, তো ওর রক্ত নেই পায়ে। তো আম্মু এবং আব্বুর সাথে ও কথা বললো অনেকক্ষণ। কথা বলার পরে ও বললো কি, নিলয় চল আমি আর তুই, মানে আমার রুমে গেল। ও বললো যে আমি আর তুই চল গল্প করি। তো আমার রুমে গিয়ে বললো, মানে ও অনেকক্ষণ মানে কথা বলার পরে বললো যে নিলয় তোর যদি কোনো সমস্যা না হয় তাহলে তুই ঘরের লাইটটা অফ করে দে। তো আমি একটু অবাক হলাম যে ঘরের লাইট কেন অফ করব। তো আমি ওর কথা মতো ঘরের লাইট অফ করি, কিন্তু ডিম লাইটটা জ্বালিয়ে রাখি। তো ডিম লাইট জ্বালানোর পরেও মানে রাস্তা দিয়ে আমাদের মানে ঘরটা মানে রাস্তার সাথেই যেহেতু মানে বাসাটা বিল্ডিংটা, তো ঘরে মানে রাস্তার যে ল্যাম্প পোস্টের আলোটা সেটা মানে এসে পড়ছে আমার ঘরে। তো আমি ওকে মানে ল্যাম্প পোস্টের আলো অনেক মানে মানে অনেক মানে প্রখর হওয়ার কারণে মানে আমার ঘরটা মানে প্রায় আলোতে পরিপূর্ণ মানে দেখতে পাই আমি। তো ও মানে ও পুরা চুপচাপ থাকে। তো ও অনেক চঞ্চল প্রকৃতির মানুষ, কিন্তু ও চুপচাপ থাকে। আমার মানে একটু অন্যরকম লাগে যে ও চুপচাপ কেন। তো ওকে আমি মানে বললাম যে কিরে এবার কি তুই ফার্স্ট হবি পরীক্ষায়? তো ও মানে প্রতিবারই মানে পরীক্ষা দেয় খুব ভালো, কিন্তু ফার্স্ট হতে পারে না, মানে সবসময় সেকেন্ড হয়। তো ওকে খোঁচা দেওয়ার মানে মুখ্যম একটা উপায়।
তো খোঁচা দেওয়ার উপায় তো ও বললো যে হ্যাঁ রে এবার ফার্স্ট হবো, কিন্তু আমার একটা সন্দেহ হলো, কারণ ও এই কথাটা বললে ও অনেক রেগে যায় এবং কিছু বলে না এই কথাটায়। তো এই উত্তরে মানে আমি আরো শঙ্কিত হলাম, মানে আমি ভেবে পাচ্ছিলাম না যে কি বলবো। তো ও দেখি আমাকে আরো বলছে যে মানে আমি আগে ছোটবেলায় তোকে অনেক জ্বালাতাম না, আমি আগে অনেক মারতাম তোকে। তো আমি আরো অবাক হলাম ও এই কথা কেন বলছে। আমি বললাম যে তুই কি ঠিক আছিস? তা ও বললো হ্যাঁ রে ঠিক আছে, আমি অনেক জার্নি করে এসেছি তো আমি এই জন্য মানে একটু মানে ক্লান্ত, টায়ার্ড। তো আমি মানে বললাম যে ও আচ্ছা ঠিক আছে। তো এইটা বলার পরে মানে একটু পরে মানে আমার আম্মু এসে ঢুকলো ঘরে। তো ঘরে ঢোকার পরে বললো যে কিরে লাইট অফ কেন, আর মইন কোথায়? তো আমি বললাম যে মইন তো আমার পাশেই, তুমি দেখতে পাচ্ছ না? এটা বলে মানে মইনের দিকে তাকালাম, দেখলাম যে যেই খাটটায় মইন শুয়েছিল মানে বসেছিল সেই খাটে মানে শূন্য, কিছু নেই। তো খাটটা ফাঁকা। তো আমি এটা দেখার সাথে সাথে মানে অজ্ঞান হয়ে পড়ে যাই। তো এর ভিতর আম্মু আমাকে হাসপাতালে নিয়ে যায়। তো হাসপাতালে নেওয়ার পরে তো মানে আমি অজ্ঞান অবস্থায় মানে পরের দিন আমার জ্ঞান ফিরে। তো এরপরে আমি মানে অনেকদিন মানে একটু অপ্রস্তুত ভাবে ছিলাম। তো এরপরে আমি যেটা জানতে পারি, তো আমার মানে অজ্ঞান হওয়ার কিছুক্ষণ পরে আমার চাচা মানে আমার আম্মুকে কল দেয়, মানে মেজো চাচা। কল দেওয়ার পরে জানতে পারা যায় যে ও যে বাসটিতে আসছিল মানে মইন যে বাসটিতে আসছিল ওইটা অ্যাক্সিডেন্ট করছে এবং ওর পায়ে মানে একটা রড ঢুকে গেছিল, মানে A4 থেকে O4 হয়ে গেছিল পায়ের ভিতরে রড। তো মানে অনেক মানে আশঙ্কাজনক একটা অবস্থা। তো ডাক্তার বলছে যে ও বাঁচবে কিনা সন্দেহ। তো কিছুক্ষণ পর কথা বলার পরে তো কিছুক্ষণ পরে আবার আম্মুর কাছে কল আসছে যে আমার চাচাতো ভাই আর নাই। তো আমি এখনো আমার চাচাতো ভাইকে অনেক মিস করি, যে মইন। সরি। ওকে, না নো প্রবলেম, আমি বুঝতে পারছি। এবং আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে, ঘটনাটা খুবই অন্যরকম একটা ঘটনা। যে মানুষটি মারা যাবে তার সাথে কিছুক্ষণ আগে আপনার সাথে দেখা হয়েছে এবং তার সাথে আপনি কথা বলেছেন, এবং একটা পর্যায়ে আপনার কাছে সে ছোটবেলার সেই ঘটনাগুলো তুলে ধরেছিল এবং বলছিল যে হ্যাঁ ছোটবেলায় তোকে অনেক মেরেছে। মানে মৃত্যুর আগে হয়তো আপনার সাথে সম্পর্ক ভালো ছিল বলেই শেষ মুহূর্তে আপনি তাকে পাশে পেয়েছিলেন বা দেখতে পেয়েছিলেন। এবং এই ঘটনাটা আসলে খুব কি বলবো, যে মানুষকে বললে কেউ হয়তো সহজে বিশ্বাস করতে চাইবে না যে এরকম একটা ঘটনা ঘটে কিনা, বাট আপনি একদম সামনে সামনে দেখেছেন। এবং আপনি আপনার মা যখন আপনাকে এসে বলে সেই মুহূর্তে আপনি বলেছেন যে হ্যাঁ মইন তো এখানেই রয়েছে। ব্যাপারটা খুবই অদ্ভুত, এবং এরকম অদ্ভুত ঘটনা মানে অনেক খুব আশ্চর্য লেগেছে আমার কাছে। বাট আপনি মানে জাস্ট আপসেট হওয়ার কিছু নেই এখন। থ্যাংক ইউ আপনার ঘটনা শেয়ার করার জন্য। উনি বেশ ইমোশনাল হয়ে গেছেন। তো ওনার কাছে আর না যাই, আমরা আমার সেকেন্ড যে গেস্ট রয়েছেন তার কাছে সরাসরি চলে যাই। মাঝখানে কিছু SMS পড়ে ফেলবো। মার্ক সজীব আমাকে বরিশাল থেকে SMS করেছেন আমাকে বিপ্লব রাসেল ভাই, আমরা একসাথে ভূত FM শুনছি। কমরেড সঞ্জয় আমাকে SMS করেছেন খালিশপুর থেকে। এছাড়া আমাকে হিমু SMS করেছেন। গ্লোরি সেগুন বাগিচা থেকে SMS করেছেন যে আজকের ভূত FM জোস হতে দেয়, লিখেছেন থ্যাংক ইউ সো মাচ। আফরিনা চট্টগ্রাম থেকে আমাকে SMS করেছেন ভাইয়া আমার মাকে নিয়ে ভূত FM শুনছি, আমার খুব ভয় করছে। ফয়সাল লিখেছেন নাটোর থেকে, আজকে তার বার্থডে, জন্মদিনের অনেক শুভেচ্ছা থাকলো এবং সারা বছর আপনি এই ভূত এফএম সাথে থেকে অনেক অনেক ভয় পান এবং অনেক এনজয় করেন ভূত এফএম, সেটা আশা করবো। আমাকে লিওনেল মুহিব SMS করেছেন চকবাজার চিটাগং থেকে। এছাড়া আমাকে আসাদ SMS করেছেন, রাশেদ SMS করেছেন খুলনা থেকে, আমাকে SMS করেছেন সোহেল, এছাড়াও আমাকে SMS করেছেন আরিফ, এছাড়াও আমাকে SMS করেছেন জুবাইদ, SMS করেছেন আমাকে, এছাড়াও সৈকত সহ আরো অনেকে। আমরা চলে যাবো আপনার কাছে। যারা SMS পাঠাতে চান তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। কি নাম আপনার? হ্যালো লিসেনার্স, আমি আসিফ, আমি শান্তিনগর থেকে এসেছি। ওকে, প্রথমে রাসেল ভাইকে থ্যাঙ্কস আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, প্রথম আমি যে ঘটনাটা শেয়ার করব, এটা ঠিক আমার সাথে আরো 5 জন ছিল। মানে আমরা 4 ফ্রেন্ড আর 2 মামা মিলে আমরা গত বছর নভেম্বরে ঈদের পরে আমরা বান্দরবনে নাফাকুম ঝর্ণা দেখতে যাচ্ছি। এটা প্ল্যান করছি। তো আমরা বাসে না যেয়ে আমার এক ফ্রেন্ডের গাড়ি নিয়ে যাই, কারণ আমার ওই ফ্রেন্ডের আব্বা আর্মিতে ছিলেন। তো ওখানে বান্দরবনে যেহেতু আর্মিদের এলাকা, এই কারণে ওখানে আমাদের কোনো গাড়ি নিয়ে ঘুরতে সমস্যা হবে না, সেই কারণে। তো ওই যে ফ্রেন্ডের গাড়ি নিয়ে যাচ্ছি। তো আমরা ঢাকা চিটাগাং রোডে রাত্রে তখন 1:30 থেকে 2টা বাজে। এই সময় হঠাৎ করে ঢাকা চিটাগাং রোডে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তো আমাদের যেই ফ্রেন্ডের গাড়ি নিয়ে গেলাম, তো ওর আবার নিজের গ্যারেজ আছে, তো এই কারণে ওর নিজেই গাড়িটা আধা ঘন্টার মধ্যে ঠিক করে ফেলে। তো ঠিক করে ফেলার পরে আমরা আবার রওনা দিই। রওনা দেওয়ার ঠিক 20 মিনিট পরে আমরা একটা বাজার পার হই। বাজার পার হওয়ার পরেই আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি,
তারপরে হঠাৎ করে দেখুন যে মানে রাস্তাটা খুব শূন্য, গাড়ি আমাদের 80 থেকে 90 মাইল স্পিডে যাচ্ছে। তো এই অবস্থায় হঠাৎ করে একটা মেয়ে আমাদের সামনে চলে আসে। আচ্ছা। এখন আমরা যেই স্পিডে গাড়িতে যাচ্ছি তা আমরা ওই মেয়েটার উপর দিয়ে গাড়ি চালিয়ে যাই। তো মানে তখন আমার গাড়িতে সবাই খুব ঝাঁকুনি খায়। তো পেছনে ঘুমাচ্ছিল, আমি নিজে জিনিসটা দেখছি যে একটা মেয়ে সামনে চলে আসছে, আর যে চালাচ্ছিল আমার ফ্রেন্ডটা ও দেখছে। দেখার পরে তো আমরা গাড়িটার সাথে থামায় দিই যে একটা অ্যাক্সিডেন্ট। তো আমরা গাড়ি থেকে নামি, তো ঝাঁকুনিতে সবাই জেগে গেছে। তো সবাই নামার পরে হঠাৎ আমরা পেছনে যাই, পেছনে যেয়ে দেখি যে ওখানে লাশ নাই, কোনো লাশ নাই, ওখানে একটা কুকুর মরে পড়েছে, কালো কালো কুকুর মরে পড়েছে। তো আমরা ব্যাপারটা খুব উইয়ার্ড মনে হয় যে ব্যাপারটা আসলে আপনারা সামনে দেখলেন একটা মেয়ে হ্যাঁ। এবং তার উপর দিয়ে যাওয়ার পরে গাড়িটা আপনি অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা দেখলাম, তারপরে দেখলেন যে একটা কুকুর মরে পড়ে রয়েছে। আচ্ছা। তো এরপরে তো আমাদের মধ্যে ভয়টা একটু মানে কাজ করতেছিল, আবার একদিকে আমরা একটু রিল্যাক্স হয়েছি যে না আমরা তাহলে কোনো অ্যাক্সিডেন্ট করি নাই। রাইট। তো এরপরে আমরা যাচ্ছি, যাওয়ার পরে আমরা চিটাগাং পার হয়েছি। চিটাগাং পার হয়ে যাওয়ার পরে আমরা বান্দরবনের রোডে উঠছি। তো এই সময় আমার ফ্রেন্ড বলতেছে যে তুই এবার ড্রাইভ কর। তো আমি ড্রাইভ সিটে বসলাম, ড্রাইভ করতেছি। তো বান্দরবনের রোডগুলো অনেক বাঁকা, মানে আঁকা বাঁকা প্রচুর এবং উঁচু নিচু। তো এই বাঁক থেকেও অপর পাশে বাঁক দেখা যায় না, এমন অবস্থা। তো আমি ড্রাইভ করতেছি, তো একটা অনেক বাঁকানো মোড় নিতেছিলাম। তো নেওয়ার সময় হঠাৎ করে অপর সাইড থেকে দেখি যে মানে একটা ঝলসানো আলো আমার মানে আসতেছে এবং আইসা আমার ঠিক গাড়ির ফ্রন্ট গ্লাসের উপর দিয়ে চলে যায়। তো আমি ফার্স্ট মনে করছি যে হয়তো ওই পাশ থেকে কোনো বাস আসতেছে। তো আমি সাথে সাথে ব্রেক করি, কিন্তু মানে ব্যাপারটা হওয়ার কথা না, কারণ বান্দরবনে রাত্রে ওইটা তখন 3:30 বাজে। হওয়ার কথা না এই কারণে যে বান্দরবনের রোডে ঢাকা থেকে মাত্র 5 থেকে 6টা বাস যায়, আর ওখান থেকে 10-11টার মধ্যে সবগুলা বাস ব্যাক করে, সুতরাং অপর সাইড থেকে কোনো বাস আসার কথা না। তো এই ঘটনায় আমরা 6 জনই ভয় পাই, কারণ বান্দরবনের রোডটা এত সুন্দর যে সবাই জেগেছিল এবং সবাই দেখতেছিল। তো গাড়ি ব্রেক করার পর সবাই দেখে, মানে আলো ঘটনাটা সবাই দেখছে। তো এরপরে আমাদের সাথে আর কোনো ঘটনা ঘটে, আমরা সেফলি বান্দরবন পৌঁছাই। ওই দিনই আমরা বিকালে থানচি চলে যাই। তো পরের দিন আমরা রেমাক্রিতে যাই, আমাদের সেনাবাহিনী যে ওখানে বিডিআর যারা আছে তাদের তত্ত্বাবধানে গাড়ি রেখে। তো আমরা রেমাক্রিতে চলে যাই, নাফাকুম ঝর্ণা দেখে আমরা সেই রেমাক্রিতে থাকতেছি। তো এই বলে রাখা ভালো যে থানচির পরে ওখানে স্বাস্থ্যসম্মত কোনো টয়লেট নাই। তো রেমাক্রিতে রেমাক্রি 4 কোনা বাজারের পরে, মানে বাজারের একটা কোনা দিয়ে একটা ব্রিজ আছে, তো ব্রিজ পার হয়েই জঙ্গল। তো ওখানে টয়লেটের কাজ সারার জন্য বেশিরভাগই ওই জঙ্গল ইউজ করে। তো রাত্রে 8টার মধ্যে রেমাক্রি বাজার বন্ধ হয়ে যায়। এখন আমাদের যে মামা, ওনার নাম ছিল মমিন। তো মমিন মামা রাত্রে 11:30টার দিকে উনি টয়লেটে যাওয়ার জন্য গেছে। তো আমরা বললাম সাথে যাই। তো উনি বললো যে না সমস্যা নেই, আমি একা যেতে পারবো। তো উনি টর্চ নিয়ে গেছে। যাওয়ার পরে তো আধা ঘন্টা হয়ে গেছে, তো আমরা দেখি যে উনি আসতেছে না। এখন আমরা তবে 5 জন আর আমাদের যেখানে গাইড থাকে, বাঙালি গাইড ছিল, নিয়ে আমরা ওনাকে খুঁজতে যাই। তো খুঁজতে খুঁজতে ওই জঙ্গলে একটা গাছের নিচে আমরা টর্চটা দেখি। দেখার পরে তো ওই গাছের ঠিক উপরে একটা ডালে দেখি যে উনি মানে এমন ভাবে মানে উনি বসে আছেন, শুয়েছিল, মনে হচ্ছে উনি ঘুমাচ্ছে, এমন একটা অবস্থা। গাছের ডালে কত উঁচু গাছ হবে? এটা 50 ফিট। অনেক উঁচু। ওখানে বান্দরবনের গাছগুলো অনেক উঁচু হয়, অনেক উঁচু গাছ। তো মানে এত উঁচু ছিল না, মানে জাস্ট গুড়িটা যেখান থেকে শাখা শুরু হয় ওই শাখার মধ্যে উনি ঘুমিয়ে আছে। তো ওনাকে ডাক দিই, তো উনি উঠে না। তো আমাদের গাইডটা গাছে উঠতে পারে, উনি উঠে যায়। ওনাকে নিয়ে আমরা সবাই ধরে ওনাকে রুমে নিয়ে আসি। কিন্তু আপনার মামাকে গাছে চড়তে জানতেন না? সেটাই বলতেছি, মানে উনি যখন জ্ঞান ফিরে তখন ওনাকে জিজ্ঞেস করি আপনি গাছে উঠছিলেন কেন, আর ওখানে উঠে ঘুমাইছিলেন কেন? তো আমি তো ঘুমাইছিলাম না। তো হ্যাঁ ঘুমাইছিলেন, সেটা তো আপনাকে নিয়ে আসার পরে বুঝতে পারলাম। কিন্তু মানে উঠছিলেন কেন? আমি তো গাছে চড়তেই জানি না। তো এটা খুব অবাক হই আমরা যে কি হয়েছিল ব্যাপারটা আপনাকে একটু বলেন। তো তখন উনি বলে যে উনি যখন মানে বাথরুম সেরে আসতেছিলেন তখন পেছন থেকে একটা মেয়ে ওনাকে ডাক দেয়। তো উনি পেছনে ফিরে দেখে যে খুব সুন্দর একটা চাকমা না, ওখানে হয়তো মারমামে। তো উনি দেখে মানে অবাক হয়েছে যে কি ব্যাপার এখানে। তো উনি মেয়েটা নাকি ওনাকে ডাক দিচ্ছে। তো উনি গেছে, এরপরে আর ওনার কিছু মনে নাই যে উনি এরপরে কি হয়েছে, ওনার কিছু মনে নাই, সম্ভবত সম্মোহনের মধ্যে ছিলেন সম্ভবত। তো এরপরে আমরা তাকে নিয়ে আসছি। তো এটা শুনে আমাদের গাইড বলে যে ওখানে রেমাক্রিতে একটা মেয়ে থাকতেন, উনি বার্মা থেকে আসছিল, অনেক অধিবাসী রেমাক্রিতে বার্মা থেকে আসছে। তা ওখানে একটা এলাকার ছেলের সাথে ওনার সম্পর্ক হয়। আচ্ছা। মেয়েটার তো এক পর্যায়ে ছেলেটা ওকে বিয়ে করতে যখন অস্বীকৃতি জানায়, দেন ওই মেয়েটা সুইসাইড করে, ওই জঙ্গলেই সুইসাইড করে। সুইসাইড করার পরে এর 2 মাস পরে ওই ছেলেটাই একদিন রাতের বেলা বাথরুমে যাচ্ছে, জঙ্গলে বাথরুমের কাজ করার জন্য যাচ্ছে।
এরপরে ছেলেটাকে ফিরে আসে না। তো আচ্ছা অনেক খোঁজাখুঁজি করা হয়, সে তাকে পাওয়া যায় না। 2 দিন পরে তার গলা কাটা জাস্ট মাথাটা পাওয়া যায় হলো বান্দরবনে ওই গাছে, আচ্ছা, যেই গাছের সাথে ওই মেয়েটা সুইসাইড করছে। সুসাইড করছে, ওকে। তো এরপরে আমাদের সাথে সেরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু ফিরে আসার সময় আমাদের গাড়িটা আবার ডান সাইডের পেছনের চাকাটা পাংচার হয়। আচ্ছা, তো পাংচার হওয়ার পরে আমরা সবাই নামি, তো গাড়িতে স্পেয়ার চাকা ছিল। তো আমাদের ফ্রেন্ডটা গাড়ির চাকা ঠিক করতে লেগে যায়। তো আমরা হঠাৎ করে মানে সবাই সবার দিকে মুখ চাওয়াচাই করতেছি যে কি ব্যাপার। মানে তখন আশেপাশে আমরা যেটা দেখলাম সেটা হলো যে আমরা যেদিন বান্দরবনে আসতেছি ওই দিন আমরা মেয়েটাকে যেখানে অ্যাক্সিডেন্ট করছিলাম আর কুকুরের মোড়ে পড়ে থাকতে দেখছিলাম, ওই জায়গাতেই আমাদের চাকা পাঞ্চার, একদম সেম জায়গায়। ওকে, তো এটাই হলো, বুঝতে পারছি। অনেকগুলো প্যারানর্মাল ঘটনা একসাথে ঘটেছে এবং মানে একই ট্যুরে আমার খুব ভয়ের মধ্যে দিয়ে গেছে। আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। আমি চাইছিলাম যে এই ঘটনাটা একটু পরে শোনাবো আপনাদেরকে, বাট শুনিয়ে ফেললাম। এন্ড আই হোপ যে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আপনারা যারা জানাতে চান যে এই ঘটনাটা কেমন লেগেছে তারা আমাকে SMS করে জানাতে পারেন। আমি দেখতে পাচ্ছি এখানে মোহাম্মদ দেলোয়ার হোসেন আমাদের SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছে জামালপুর থেকে, তিনি SMS করেছেন। হিমু আমাকে SMS করেছেন, লিখেছেন যে রাসেল ভাই এবং আপনার ভূত FM জোস, থ্যাংক ইউ সো মাচ। এবং আমাকে SMS করেছেন তানিয়া, তিনি এবং তার হাজবেন্ড এই ভূত FM শুনছেন। বিথি আমাকে SMS করেছেন খুলনা থেকে, ভাইয়া এত SMS করছি বাট পড়ছো না, আমি পড়ে ফেলাম আপনার SMS। শহীদ আমাকে SMS করেছেন, তিনি বলেন যে আমি বাসায় একা থাকি তাই খুব ভয় লাগছে। বুঝতেই পারছি, কারণ ঘটনাগুলো সব ভয়েরই হচ্ছে আজকে। রাখি রাজশাহী থেকে লিখেছেন যে পড়ছি আর ভূত FM শুনছি, খুব ভালো লাগছে। মিন্টু, দুটো একসাথে হয় নাকি? ভূত FM শুনতে শুনতে পড়া বা পড়তে পড়তে ভূত FM কেমন যেন একটু মানে অগোছালো লাগে। আমার মনে হয় পড়াশোনা যদি দরকার থাকে তাহলে অবশ্যই পড়াশোনাটা আগে করা উচিত। রনি চকবাজার চিটাগাং থেকে লিখেছেন, ভাইয়া কালকে পরীক্ষা, তারপরেও শুনছি, যদি পরীক্ষা খারাপ হয় তাহলে আমি আগেই বলেছি যে আমরা কেউ দায়ী নই। ইমরান ময়মনসিং থেকে লিখেছেন ভূত FM খুব ভালো লাগছে। আমাকে রনি ধানমন্ডি থেকে SMS করেছেন। এছাড়া আমাকে SMS করেছেন বদরুল সিলেট থেকে, কারিনা খুলনা থেকে, রবিউল ফুলবাড়ি থেকে, এছাড়াও শান্ত পুরান ঢাকা থেকে আমাকে SMS করেছেন, সালমান সিলেট থেকে, সুমন রামপাল থেকে, জুবায়ের এন্ড জুনায়েদ মুগদা বাসাবো থেকে, এছাড়াও আমাকে গোবিন্দ SMS করেছেন লিপু যশোর থেকে। যাই হোক, আমি আবারও SMS আসবো, তবে তার আগে আমরা আরেকটা ঘটনা শুনে নেই এবং সেই ঘটনাটি আমি আপনার কাছে আবার আসছি। আপনার নামটা একবার বলবেন। হ্যালো এগেইন, আমি আশিকুর। আর এই ঘটনাটা কারসঙ্গে এটি ফিট বা লাক যাই হোক, এটা কারসঙ্গে ছিল। সো এটা ছিল যখন আমি ক্লাস 9-এ উঠছি। ক্লাস 9-এ তখন আমরা আমার পুরো ব্যাচ প্ল্যান করি যে এই ভূত জিনিসটা সবচেয়ে বেশি মানে গুরুত্ব দেয় সবাই। জিনিসটা একদম উইয়ার্ড এবং সবচেয়ে এক্সট্রাঅর্ডিনারি বলতে পারেন। সো প্ল্যান করি যে আমরা একটা গ্রেভিয়ার্ডে যাব, মানে সেন্ট হেলেন স্কুল যেটা ছিল ওটা খুব মানে মেয়েদের মিশনারি স্কুল, তো খুব বড় ছিল। সো লাইক ওখানে মানে বলা যায় যে সন্ধ্যা 7টার পরে কেউ যায় না এবং আসেও না রাস্তাটা দিয়ে। সো আমরা প্ল্যান করি যে ওখানে একটা অ্যাবান্ডেন্ট গ্রেভিয়ার্ড ছিল লাইক স্কুলের সামনে একটা বড় গ্রাউন্ডটা ক্রস করলে এজ মানে মাউন্টেনের সেই এজটা আর একটু নিচে নামলেই গ্রেভিয়ার্ডটা দেখা যেত। মানে গ্রেভিয়ার্ডটা আইততে ঠিক মোটামুটি বড়, আর ওখানের মধ্যে মানে এখন কেউ যায় না। সো নর্মালি প্ল্যান করি যে ওদিকে যায় থাকবো, সন্ধ্যা 7টার পরে যাবো, দেখি কতক্ষণ থাকতে পারি, যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ থাকবো। সো যাই, আমাদের পুরো 7 জন, আমরা 7 জন ছিল, যাই প্ল্যান করি ওদিকে যাই। সো ঢুকার আগে আমরা আমাদের যা যা লাগবে, খানা, টর্চ, যা যা লাগবে, মানে যা যা লাগার জিনিস, প্রয়োজনীয় জিনিস আমরা সব নিয়ে যাই। সো যাই ওদিকে 7টা বাজে ওখানে বসি, এবং গ্রেভিয়ার্ড দিয়ে ঢোকার সময় তখন গ্রেভিয়ার্ডের রাস্তাগুলি মানে এক জায়গা থেকে এক সিমেট্রি থেকে এক সিমেট্রি লাইক যে ডিস্টেন্সটা লাইক অনেক চিকন ছিল। সো আমাদেরকে একটা লাইন ধরে যেতে হয়েছে। সো আমি ছিলাম প্রথমে, আর তারপর আমার ফ্রেন্ডরা ফলো, আর লাস্টে থাকলে মানে ভয়টা লাগে যে পিছন দিয়ে কেউ হাত দিয়ে ধরে ওরকম ভয়টা লাগে। সো ফার্স্টে ছিলাম আমি। যাওয়ার সময় তখন গ্রেভিয়ার্ডের যে নামগুলি ওগুলি পড়ে যাচ্ছিলাম আর কি, এই নান, এই সিস্টার, এই ফাদার জোসেফ, এগুলো নামগুলি ছিল পড়ে যাচ্ছিলাম। সো যাইতে মাঝখানে ঠিক আগে একটা খুঁড়ি, মানে অর্ধেক ভাঙা খুঁড়ি, মানুষের একটা অর্ধেক ভাঙা খুঁড়ি পাইছিলাম। সো আমার ফ্রেন্ড বলছিল জিনিসটা নিয়ে যাবে। সো ওকে বললাম যে না, জিনিসটা ধরিস না, কিছু একটা হইতে পারে, এগুলি ধরা ভালো না, এগুলি কি আনপিওর হইতে পারে, জিনিসগুলি ধরিস না। সো আমরা রাইট টার্ন নিয়ে আমরা ঠিক এই যে জায়গা
তো এজের মধ্যে একটা স্পট ছিল বসার জন্য, তো ওদিকে গিয়ে বসলাম। তো প্ল্যান করলাম যতক্ষণ পর্যন্ত কিছু না এদিকে বসি, তারপরে গিয়ে একটা রাউন্ড টাউন মারা আসবো পরে। তো বসি 7টা, তখন বাজে 7:30 ওরকম কিছু কাছাকাছি। ওখান থেকে মানে পুরো কার্শিয়াং পুরো টাউনটা ভিউ দেখা যায়, মানে স্মল ছোট ছোট লাইট গুলি, ঘরের লাইট গুলি, পুরো হিলের মধ্যে ছোট ছোট লাইট গুলি দেখা যাচ্ছে। তো জিনিসটা অনেকে ফোন নিয়ে কথা বলতেছে, অনেকে যে যার কামে ব্যস্ত। সব বসেছিলাম ওদিকে। সো এভাবে করে করে 9:30-9টার দিকে পুরো কার্শিয়াং লাইট, পুরো লাইট গুলো বন্ধ, শুধু 1-2টা লাইট দেখা যাচ্ছে উপর থেকে। সো বসেছিলাম। সো হঠাৎ করে মানে এই জিনিসটা কেউ মানে কোনো ধ্যানই দেয়নি, হঠাৎ করে গড়ানো শব্দ পাইছি আর কি আমরা, মানে গড়ানো কিছু একটা গড়ায় গেছে। সো এটা শুনে তখন আমার ফ্রেন্ড বলে যে শুরু হয়েছে, চল ভিতরে যাই। সো আমরা বলি, প্ল্যান করি না একটু পরে যাই, জিনিসটা একটু গভীর হোক তারপরে যাবো। না বলছি চল চল, এখন বেশি দেরি করলে আপনি, এখন বোরিং লাগতেছে, এখন ঘুম আসতেছে। সো উঠি, তো সবাই লাইন ধরে যাওয়া শুরু করি। সো লাস্টে ছিল আমার ফ্রেন্ড থাইল্যান্ড থেকে ড্যাং, ও সবার লাস্টে ছিল। সো ও ফোনে কথা বলতেছিল আর আমরা যাচ্ছিলাম। সো যাইতে যাইতে ও চিল্লাচ্ছে এই লাইটটা দে, মানে লাইটটা দে, কাকে বসে শুনি নেই। তো আমরা পরে নামগুলো পরে যাচ্ছিলাম, সো আবার চিল্লেছে লাইটটা দে। তখন মানে আমার কাছে ছিল লাইটটা, তখন আমি চিন্তা করছি কার সাথে কথা বলতেছে। সে পিছনে ঘুরছে, থেমে মানে পিছনে ঘুরে দেখি যে ওর পিছন থেকে আমরা হাত বাড়ায় বলছে লাইটটা দে। তখন আমি ওকে বলি যে কার থেকে লাইট খুঁজছিস, তখন ও বলে যে আমার পিছনে কে, তোর পিছনে কেউ নাই। তখন মানে ও একটু ভয় পায়, মানে চুপ আমাদের দিকে তাকে দৌড়ায় আসে, এসে বলে যে আমার পিছনে কেউ ছিল। আমি বলছি ফাইজলামি করছ, তোর পিছনে কেউ ছিল না। তখন ও বলেছে না, আমি পায়ে হাঁটার সময় আমার পায়ের সাথে বাড়িও খেয়েছি আমি। জিনিসটা বলছি বাদ দে, ওগুলো বাদ দে, হাট সামনে চল। যাচ্ছিলাম, সামনে যাই যেতে তখনই মানে এই টার্নিংটা যেখানে আমরা খুঁড়িটা পাইছিলাম, ওদিকে যাই দেখি যে খুঁড়িটা নাই। তখন আমি ফ্রেন্ডের দিকে তাকে হাসিটা দিচ্ছি, তখন হাসি দিয়ে বলি যে এই খুঁড়িটা লড়ছে না, মানে জিনিসটা আমি যোগ করে বলছি যে সিরিয়াসলি বলিনি এই খুঁড়িটা লড়ছে না। তখন ফ্রেন্ড বলে যে ফাইজলামি করিস না, হইতেও পারে খুঁড়িটাই লড়ছে। বলছে ফাইন আছে, যাই হোক। তখন দাঁড়াইছিলাম, চিন্তা করতেছি নেক্সট স্টেপটা কি করবো, আমরা কি এখন ব্যাক যাবো নাকি আবার ফেরত যাবো দিকে। তো এই দাঁড়াইছিলাম, আমাদের ঠিক 3 হাত দূরে একটা সিমেট্রি ছিল, এই সিমেট্রির সামনে উপরে পোর্শনটা ভাঙা। ওদিকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল যে একটা ডার্ক শ্যাডো না ফিগার টাইপের, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ডার্ক ফিগার বসে আছে। আচ্ছা, তো আমার ফ্রেন্ড আমাকে ধাক্কা দিয়ে বলে যে ওটা কি দেখছস। তখন আমি মানে কই, আমি বলছি কই, চুপ, আস্তে সামনে দেখ, সামনে তোর হাতের বাম কর্নারের সামনে দেখ। সো সামনে তাকায় দেখি যে ফিগার, ডার্ক ফিগার, মানে হেজি ছিল, ট্রান্সক্লুশন ছিল, মানে জিনিসটা একটু লক্ষ্য করলে বোঝা যায়। সো আমি সবাইকে বললাম চুপ 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 করে বললাম সামনে দেখ। তো সামনে জিনিসটা দেখছি, এখন আমাদের সবারই মানে মনে যে জিনিসটা এখন যা ভয় টয় মানে সব বাড়া শুরু করছে, এখন কি যাবো গা নাকি থাকবো। তখন আমার ফ্রেন্ডরা বলে যে দাঁড়া, লড়িস না, এখানে চুপচাপ দাঁড়া থাক। দাঁড়াইছিলাম। সো আমরা যখন সবাই জিনিসটা দিকে দেখতেছিলাম, ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল যে জিনিসটা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে জিনিসটা ফেড হয়ে গেছে। তখন বললাম যে না থাক, জায়গা এখন বহুত হয়ে যাচ্ছে গা। তখন ফ্রেন্ড বলছে না দাঁড়া, এত টাইম নষ্ট করছি, এত দূরে আসছি, একটু দেখেই যাবো, আর এগুলি কিছু না, এগুলি বললে কিছু হবে না, একটু দাঁড়ায় থাক আর একটু দেখি। এরকম দেখার সাথে সাথে তখন বলছি তাহলে এভাবে দেখে দাঁড়া না থেকে সামনে চল, সামনে সবাই একটা রাউন্ড মেরে চলে যায়, হবে যা হবে হবে, না হলে নাই। তো হাঁটা শুরু করি, তখনই মানে ওই একই জিনিসটা যেটা আমার আঙ্কেল এক্সপিরিয়েন্স করেছে ফার্স্ট কাহিনীতে, ওই সিলভার লাইটটা আমার চোখে পড়ছে প্রথমে। পড়ার সাথে সাথে আমি ইউ টার্ন মেরে বলে যে চল চলে যাই। বলছি কেন, বাইরে তারপরে বলতেছে যে সবাই চলে যাই। তখন সবাই প্রশ্ন করে না থাক না, বলছে না বাদ দিয়ে চল চল চল। ধাক্কা দিয়ে ওদেরকে সামনে নিয়ে গেছি, এন্ট্রেন্সে মানে গ্রেভয়ার্ড এন্ট্রেন্সে আমরা আসছি। তখনই মানে দাঁড়াইছি, বলছে কি হয়েছে। তখনই পিছন থেকে মানে এটা সবাই শুনছি ক্লিয়ারলি যে একটা 35 to 40 মাঝখানে যে বুড়া মানে মিড এজের মানুষ একটা সার্কাস্টিক স্মাইল, মানে জোক, মানে আমাদেরকে ফান উড়েছে ওরকম একটা হুম করে একটা স্মাইল দিছে। এটা শুনে মানে শোনার সাথে সাথে সবাই দৌড়ে গ্রাউন্ড ক্রস করে গেটে আসছি। তারপরে কেউ কথা বলতেছি না, চুপচাপ সময় একদম নিজের যে এনার্জিটা ব্যাক করার পরে তখন আমি জিজ্ঞেস করছি কি রে কেউ করছস, তো বলছে না আমি করিনি। সবাই প্রমিস কাটে বললো না কেউ করে নাই। তখন হয়েছে বহুত এক্সপিরিয়েন্স হয়েছে, চল হস্টেলে, মানে টার্ন নিয়ে সুন্দর করে হস্টেলে চলে আসছে। এই ছিল ঘটনা আপনার। ওকে, আপনার জায়গাটার নাম হচ্ছে কার্শন, এটা সেন্ট্রাল স্কুল মিশনারি।
ওকে ফাইন, তো আমরা চেষ্টা করবো যদি মাসুমের প্লেলিস্টে থাকে তাহলে ডেফিনেটলি এরপরে আমরা মাঝখানে দার্জিলিং 2 গানটা শুনবো, সেখানে আশিকুর হয়তো আবার ছোটবেলায় ফিরে যেতে পারেন। আর ইন দ্য মিন টাইম আমিও জানিয়ে দিই যে আপনারা যারা আমাকে SMS করতে চান তারা SMS করতে পারেন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা ইমেইল করতে চান তাদেরকে ইমেল অ্যাড্রেসটি বলি, ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। আমি একবার স্পেলিংটা বলে দেই, BHTFM@radiofOORTI.fm। এখানে আপনারা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনাদের ইমেইল গুলো পাঠিয়ে দিতে পারেন। অবশ্যই SMS এর মতো এখন ইমেল দিলে হবে না, কারণ এই ইমেল গুলো আমরা পড়বো আগামী সপ্তাহে এবং সেখানে অবশ্যই আপনার একটা ঘটনা থাকতে হবে, যে ঘটনাটা সিলেক্টেড হলে সে ঘটনাটা পড়া হবে বা আপনি স্টুডিওতে উপস্থিত থাকবেন। বুঝতেই পারছেন ঘটনাটা বেশ মানে একটা নিয়ম আছে সেটার, এবং অবশ্যই আপনাকে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিতে হবে। ঘটনার শুরুতে আপনি লিখে দিবেন যে আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনারটা পড়ে শোনানো হোক। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে লিখেছেন, রাসেল ভাই আর কতগুলো SMS দিলে পড়বেন? আমি দেখেছি আপনি অনেকগুলো SMS দিয়েছেন, বাট এইটা আমি ফার্স্ট টাইম আমি এই SMS-টা পড়তে পেরেছি। সো আই এম রিয়েলি সরি যে আপনার অনেকগুলো SMS দেওয়ার পর আমি পড়তে পারিনি, বাট এটা পড়তে পেরেও আমার ভালো লাগছে। আদারওয়াইজ আমি যদি এটাও যদি না পড়তে পারতাম তাহলে সত্যি আমার অনেক খারাপ লাগতো। গ্লোরি সেগুন বাগিচা থেকে লিখেছেন যে আজকে এক্সাম দিয়ে অনেক টায়ার্ড ছিলাম, বা ভূত FM শুনে টায়ার্ডনেসটা কাটিয়ে দিচ্ছে ভূত FM, এবং থ্যাঙ্কস ব্রো, ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং তিনি বলছেন যে আচ্ছা প্লিজ রিড মাই SMS। আমি SMS-টা পড়ে ফেলেছি। লাইফ লাইস হার্ট আমাকে SMS করেছেন, আসলে ভাই জটিল লাগছে ভূত FM, আমি নদীর পাড়ে বসে ভূত FM শুনছি। আপনি যেভাবে শুনছেন সেটাও খুব অদ্ভুত একটা ব্যাপার এবং আপনার এমনিতেই ভালো লাগার কথা। আশিফুর রহমান রাহাত আমাদের SMS করেছেন হালিশহর চট্টগ্রাম থেকে, যে ফার্স্ট এপিসোড থেকে তিনি ভূত FM শুনছেন এবং তিনি তার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য বেস্ট এপিসোড। এবং মিশু আমাকে SMS করেছেন সিলেট থেকে, ভাইয়া প্লিজ আমার SMS-টা পড়ো কাইন্ডলি, পড়লে খুশি হব। সুমন রামপাল থেকে লিখেছেন, থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ ভূত FM, ইউ আর মোস্ট ওয়েলকাম। নয়ন লিখেছেন কাওলা থেকে যে আমি এখন একা বাড়িতে, যে বাড়িটা চারপাশে কবরস্থান, এবং আমি সম্পূর্ণ একা শুনছি ভূত FM। বুঝতে পারছি আপনি অনেক এনজয় করছেন এবং আপনি অনেক সাহসী। সৈকত লিখেছেন যে টুডেজ ভূত FM ইজ দ্য বেস্ট। আচ্ছা, তিনি বলতে চেষ্টা করেছেন যে এটা আজকের এপিসোডটা বেস্ট এপিসোড। সো এতক্ষণ ধরে আমি SMS-ও পড়ে ফেললাম। যারা SMS পাঠাতে চান তাদেরকে নিয়মটাও বলে দিয়েছি। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে, এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমরা একটা ছোট্ট ব্রেকের পরে আবারও ফিরে আসছি। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমার কালেকশনে 200 কয়েন। FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল, চলছে ভূত FM। আর এই মুহূর্তে আমার সাথে রয়েছে মাসুম এবং আমাদের আজকের অতিথিরা। আমি দেখতে পাচ্ছি যে অনেকে SMS পাঠিয়েছেন এবং অনেকে অনেক ক্ষেপে আছেন, SMS পড়া হচ্ছে না। ইকো অনেকগুলো SMS করেছেন, লিখেছেন ইকো লালবাগ থেকে, তিনি এবং সুমিল একসাথে ভূত FM শুনছেন। এতগুলো SMS পাঠানোর পরে আমি SMS পড়িনি, তারপরে আপনি পাঠাচ্ছেন এবং কিছু বলেননি। আমার আসলে কিছু বলার নেই। থ্যাংকস আমাদের SMS পাঠানোর জন্য। সুকান্ত আমাকে SMS করেছেন, খুব ভয় লাগছে তার। মিশাদ উত্তরা থেকে SMS করেছেন এবং তিনি কোনো এপিসোড মিস করেন না এবং তার মতে আজকের এপিসোড হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ভূত FM এপিসোড। থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে থাকার জন্য এবং আমাকে ইন্সপায়ার করার জন্য। এবং আমাকে মুর্তজা খুব ভালো হচ্ছে এটা বলেছেন। আসলে এক সময় আমার মনে হচ্ছিল যে আমি বেশ ঘাবড়েই গেছিলাম যে শরীরটা একটু খারাপ লাগছে কি হয়, বাট এখন দেখতে পাচ্ছি যে বেশ ভালোই রেসপন্স পাচ্ছি। আপনাদের সিথি আমাকে SMS করেছেন, যেটাতে তিনি ফার্স্ট SMS দিচ্ছেন। ছোট ভাই আরাফাতকে নিয়ে তিনি FM শুনছেন। এছাড়াও আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি কাকলি খুলনা থেকে, যে আমি প্রথম ভূত FM শুনছি আর দারুণ এনজয় করছি। ইমরান বরিশাল থেকে SMS করেছেন যে দিস ইজ মাই 6 নাম্বার SMS। নো ইটস নট, আপনি এটা আপনার প্রথম SMS। আমি দেখতে পাচ্ছি নাম্বারটা এই নাম্বার থেকে। রনি চিটাগং থেকে লিখেছেন, রাসেল ভাই কয়টা SMS দিলাম,
হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আপনি অনেকগুলো SMS দিয়েছেন। আই এম রিয়েলি সরি যে আপনার SMS গুলো পড়া হয়নি, বাট এখন আমি পড়ে ফেলেছি। যারা SMS পাঠাতে চান তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাকে SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এছাড়া যারা আমাদের ইমেইল পাঠাতে চান তারা লিখুন bhoothfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। আমাদের হাতে যেটুকু সময় আছে, আমাদের এখনো 3 জন গেস্টের কাছ থেকে ঘটনা শোনা বাকি রয়েছে, তাদের কাছ থেকে শুনবো। আমি শুরুতে আপনাকে দিয়ে শুরু করি। আপনার ঘটনাটা একটু বলেন আমাদেরকে। আপনার নামটা বলতে হবে শুরুতে আরো একবার। আপনি এসেছেন ময়মনসিং থেকে, রাইট? এবং আপনার গল্প শুনি আমরা। হ্যালো নিসরান, আমি আরিফিন শাহ, ময়মনসিং থেকে এসেছি। আমার দ্বিতীয় ঘটনাটা শুরু করছি। এই ঘটনাটা আমার এক আঙ্কেলের জীবনে ঘটেছিল। 80-র দশকের কথা হবে। তখন ঢাকা টু ময়মনসিং এই ভাইরাস রাস্তা ছিল না, বাস চলাচল ততটা সহজ ছিল না। আমার আঙ্কেলের গ্রামের বাড়ি ছিল শেরপুর জেলা। ওনাকে ওখানে যেতে গেলে ঢাকা কমলাপুর থেকে জামালপুর জেলার নান্দিনা নামক একটা স্টেশন আছে, রেলওয়ে স্টেশন, সেখানে ওনাকে নামতে হতো। এমন একদিন অবস্থায়, বলে রাখা ভালো, উনি ঢাকাতে চাকরি করতেন, পুলিশে চাকরি করতেন। একদিন উনি রওনা দিতে দিতে সন্ধ্যার পার হয়ে যায়। তখন ট্রেন এত যাতায়াত ভালো ছিল না, ইন্টারসিটি যাকে বলে এতটা সহজ ছিল না। ওনাকে লোকাল ট্রেনে উঠতে হয়। রাত তখন আনুমানিক 11টা থেকে 12টা বাজবে। নান্দিনা স্টেশনে একটা ট্রেন এসে থামে, আর সেটাই থাকে সাধারণত লাস্ট ট্রেন। এরপর আর কোনো ট্রেন থাকে না সেদিন। আর ওনাকে যেতে হতো নান্দিনা থেকে ব্রহ্মপুত্র নদে ফেরি ঘাট আছে একটা, ওপারে যেতে হয় নৌকা দিয়ে। সেখানে একটি ফেরি থাকতো, লাস্ট ফেরি। ট্রেনটা আসার পর যে যাত্রীরা আসে তারা উঠবে, এরপর আর কোনো নৌকা পাওয়া যায় না। যাই হোক, উনি ঘাটে গেলেন, একটি নৌকা পেলেন, নৌকাতে উঠলেন। পাশাপাশি ওনার সাথে যারা ট্রেন দিয়ে আসছেন তারাও উঠলেন। ওনার সাথে বেশি লোকজন হবে না, এই তো 6 থেকে 7 জন হবে। আর নৌকা পার হওয়ার পরে সবাই একসাথে হাঁটলেন। যেহেতু 80-র দশকের কথা, তখন যাতায়াত ব্যবস্থা এতটা ভালো ছিল না, ওনাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর রাতটা ছিল আধা পূর্ণিমা, অল্প অল্প আলো ছিল। আর হাঁটতে হাঁটতে যখন ওনারা যাচ্ছেন একজন একজন করে করে, একটা সময় আমার আঙ্কেল একা হয়ে গেলেন, অর্থাৎ অন্য যারা ছিল তাদের বাড়ি ঘরে ওনারা চলে গেছেন। তারপরে আমার আঙ্কেল যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, ওনার পরিচিত রাস্তা। এর আগেও উনি বহুবার এই রাস্তা দিয়ে গিয়েছেন। এমন অবস্থায় উনি হঠাৎ দেখতে পেলেন ওনার সামনে দিয়ে একটি সাদা বিড়াল হেঁটে আসছে। উনি এটাকে স্বাভাবিকভাবেই নিলেন। তাছাড়া ওনার জীবনে এই ধরনের এই অশরীরী ঘটনা বা ভৌতিক ঘটনা ঘটেছে, এই জন্য উনি এগুলো অনেকটা অভ্যস্ত। উনি এই বিড়াল আসাটাকে আমলে নিলেন না, কিন্তু উনি পরক্ষণে দেখতে পেলেন বিড়ালটা ওনার পাশ কেটে গিয়ে ওনার ডান পাশে এসে ওনার দিকে তাকিয়ে আছে। আর উনি হাঁটছে, বিড়ালটাও হাঁটছে। কিছুক্ষণ পর উনি তাকিয়ে দেখলেন বিড়ালটা নেই, পিছনে ফিরে দেখলেন কিছু নেই, আর ওই বিড়ালটাও নেই। এর কিছুক্ষণ পর উনি হাঁটছেন, কিন্তু আরেকটি ঘটনা ঘটলো। তখন আর বিড়াল নয়, একটি কুকুর। কুকুরটা ওই বিড়ালটার মতোই হেঁটে আসছে। ওই বিড়ালটার মতোই ওনার পাশ কেটে চলে গেল কুকুরটা। কিছুক্ষণ পরে দেখা গেল ওনার ডান পাশে এসে বিড়ালটার মতোই করছে, ওনার দিকে তাকিয়ে আছে, উনিও হাঁটছে, কুকুরও হাঁটছে। এটা চলে গেল। কিছুক্ষণ পর উনি আবার তাকালেন পিছনে, দেখলেন কুকুর নেই বা বিড়াল নেই। এভাবে চলতে থাকলো, উনি হাঁটছেন। একটা সময় দেখলেন ওনার বাম পাশে ছিল ধানি জমি, তখন ধান ছিল না, জমিগুলো ছিল। ওই জমি থেকে রাস্তা পার হয়ে কিছু মহিষ, কালো মহিষ, যারা গ্রামে থাকেন তারা চিনে থাকবেন, ওই মহিষগুলো রাস্তা ক্রস করে চলে যাচ্ছে। 1টা 2টা 3টা এরকম করে একটা সময় দেখলেন অনেকগুলো মহিষ পার হয়ে গেল। এর কিছুক্ষণ পর যখন মহিষ শেষ হয়ে গেল, কিছুক্ষণ পর দেখতে পেলেন যে ওই শুকর, বেশ কিছু শুকর, ওগুলো হেঁটে যাচ্ছে, পার হচ্ছে। আবার ওই মহিষগুলোর মতোই 1টা 2টা অনেকগুলো পার হয়ে গেল। কিন্তু উনি তাতেও ঘাবড়ালেন না, যেহেতু আগে বলেছি উনি এগুলোতে অভ্যস্ত ছিলেন। এর বেশ কিছুক্ষণ পর এই দুইটা ঘোড়া ওনার দিকে
টকবগিয়ে দৌড়িয়ে আসতেছে। এবারও ওনার সামনে এসে ওনার বাম পাশ কেটে চলে গেল, কিন্তু ওই বিড়াল আর কুকুরের মতো ওনার দিকে তাকালেন না। যাই হোক, এরকম করে একটা সময় দেখা গেল যে কিছু মহিষগুলো আবার আসতে শুরু করলো ওনার সামনের দিকে। এবার সবগুলো দুইটা ঘোড়ার মতো, দুইটা না, অনেকগুলো মহিষ ওনার দিকে দৌড়িয়ে আসছে, অর্থাৎ ওনাকে ভয় দেখানোর জন্য। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বা ভাবার বিষয় হচ্ছে ওনাকে আক্রমণ করার জন্য ওগুলো কোনো কিছু আসেনি, ওনার পাশ কেটে চলে যাচ্ছে সবগুলি। এরকম করে ওনার প্রায় রাস্তা শেষ হয়ে যাচ্ছে, 3 ভাগের প্রায় 2 ভাগ রাস্তা শেষ হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে। উনি আস্তে আস্তে একটা জায়গা আছে ওখানে চরখারচর নামে একটা জায়গা, জামালপুরে এখানে যারা থাকেন তারা চিনে থাকবেন। আর ওখানে একটা স্কুল আছে, সেই স্কুলটা দেখার পর উনি ভাবলেন অনেক দূর তো হাঁটলাম, একটু রেস্ট করে নিই। এরপর উনি স্কুলের বারান্দায় গেলেন, গিয়ে দেখলেন সেখানে কিছু বেঞ্চ আছে, ছাত্রছাত্রী যেখানে বসে ওই বেঞ্চগুলোতে বারান্দায় থাকে, ওগুলোতে উনি বসলেন। এরপরে পাশে তাকিয়ে দেখলেন একটি চৌকির উপর একটি মানুষ কাঁথামুড়িতে শুয়ে আছে। উনি ভাবলেন হয়তো দারোয়ান বা নাইট গার্ড যিনি আছেন উনি শুয়ে আছেন। যাই হোক, উনি বসে যখন রেস্ট করছেন তখন হঠাৎ মনে পড়লো যে ওনার কাছে সিগারেট আছে। এতক্ষণ ওনার এগুলো মনে পড়েনি। উনি পকেট থেকে সিগারেট বের করে লাইটার দিয়ে জ্বালালেন। জ্বালানোর পরে উনি পাশে তাকিয়ে দেখেন ওই নাইট গার্ডটিও নেই, ওটা ভেনিশ হয়ে গেছে। এরপর উনি একটু ভয় পেলেন যে এতক্ষণ যা ঘটলো তো ঘটলো, এখানে এসে বসলাম, বসার পরে পাশে যে মানুষটিকে দেখলাম কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে, এই লোকটিও ভেনিশ হয়ে গেছে। উনি ভয় পেয়ে ওখানে আর বেশিক্ষণ বসলেন না। উনি ভাবলেন যে যতটুকু বাড়ির পথ আছে ততটুকু সিগারেট ফুঁকে ফুঁকে চলে যাব। যাই হোক, উনি যখন মাঠটা পেরিয়ে আসছেন, স্কুলের মাঠ, আসার পরে উনি পিছনে শব্দ পেলেন যে স্কুলের চাল, টেবিল, কাঠের যে এগুলো আছে এগুলো ভেঙে চুরে তোলপাড় হয়ে যাচ্ছে এবং একটা ঝড় বয়ে যাচ্ছে। অর্থাৎ এই টিনের স্কুলটাকে ভেঙে গুড়িয়ে দিলে যেরকম একটা শব্দ হবে এই গভীর রাতে, ঠিক সেরকম শব্দ, সবকিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আর উনি তখন আর পিছিয়ে তাকালেন না, উনি চলে আসলেন। আর এভাবেই একটা সময় উনি বাড়িতে চলে আসলেন। আর আমার দাদার সাথে উনি দেখা করলেন। আমার দাদা হচ্ছে আমার আঙ্কেলের শ্বশুর। আমার দাদা ছিলেন একজন হুজুর মানুষ। ওনার কাছে গিয়ে বললেন ঘটনা যে এরকম 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 ঘটলো। তখন উনি বললেন যে তুমি অনেক একটা বড় বিপদ থেকে বেঁচে এসেছো, যাই হোক তুমি অজু করো, অজু করার পর ঘরে উঠো। উনি অজু করলেন, এরপর ঘরে উঠলেন, আর ওনার কোনো বিপদ হয়নি। এই ছিল আপনার ঘটনা। ওকে, আমরা সেকেন্ড ঘটনায় চলে যাই, যেহেতু সময় খুব কম। আপনার কাছে চলে যায় সরাসরি। বলেন আপনার ঘটনাটার নাম বলবেন, তারপরে ঘটনাটা শুরু করে দেবেন। হাই লিসনার্স, আমি আরিফিন মামুন এগেইন। আমি এখন আমার যে ঘটনাটা বলবো অ্যাকচুয়ালি সেটা আমার আঙ্কেলের সাথে ঘটেছিল। আমার আঙ্কেলের বাড়ি ফরিদপুর। যখন এই ঘটনাটা ওনার সাথে ঘটে তখন উনি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন। তখন তার বয়স ছিল 20। এমন একদিন সময় সে যখন মাদ্রাসা পড়াশোনা করত, তখন একদিন হঠাৎ করে, তখন রাত 2টা কি 2:30 এমন সময় যে তার খুব পেট ব্যথা করে। পেট ব্যথা করার সময় সে স্বাভাবিক বিষয়টা ধরে নেওয়ার পরে সে যখন টয়লেটে যায়, তাতেও তার পেট ব্যথাটা সারতেছে না। সে আবার আসে, আবার সেকেন্ড বার যায়, আবার আসে, আবার থার্ড বার যায়। কিন্তু থার্ড বারের মাথায় তার যেটা হয়, সে টয়লেটের ভেতর থেকেই একটা কান্নার আওয়াজ শুনতে পায়, যে কান্নার আওয়াজটা খুব অদ্ভুত তার কাছে লাগে। সে যখন টয়লেট থেকে বের হয় তখন দেখে যে দূরে একটা গাছ ছিল। গাছটা অ্যাকচুয়ালি যে কি গাছ তখন আমার সে আঙ্কেলটা আমাকে বলে নাই। তো গাছটার নিচে দাঁড়িয়ে একটা মেয়ে খুব কান্না করছে, খুব জোরে কাঁদতেছে। তো আঙ্কেল তার কাছে যে জিজ্ঞাসা করে যে তুমি কে, এত রাত্রে এরকম করে কান্না করতেছে কেন? যখন আঙ্কেল তাকে কথাটা বলে, সে তখন আঙ্কেল দিকে ঘুরে তাকায়, তখন আঙ্কেল তাকে চিনতে পারে, কারণ মেয়েটা ছিল তার আঙ্কেল তখন মাদ্রাসা হোস্টেলে থাকতো। তো ওই মাদ্রাসা হোস্টেলের থেকে ঠিক 5 হাত কি 2 হাত দূরে তার বাসা, তার সাথে ওনার ভালোই পরিচয় ছিল মেয়েটার। তো মেয়েটা তখন বলে যে মা তাকে খুব মারছে, মেরে ঘর থেকে বের করে দিচ্ছে।
তো মেয়েটা তখন আমার আঙ্কেলটা বলে যে তুমি বাড়ি যাও, এত রাত্রে এখানে থাকাটা তোমার উচিত হবে না। তখন আমার আঙ্কেল তখন মেয়েটাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। এগিয়ে দেওয়ার পরে আঙ্কেল যখন তার রুমে ব্যাক করে, তখন আঙ্কেল মানে তার শরীরটা অনেক গরম গরম লাগতেছে। তো আঙ্কেল তখন বুঝতে পারেনি। ঠিক তার 5-10 মিনিট পরে আঙ্কেলের রুমের যে মানে চালের যে ফাঁকা জায়গা থাকে, অ্যাকচুয়ালি মানে একটা ইসের শেপের উপরে চাল আর ইসের দেয়ালের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, তো ওই ফাঁকা জায়গা থেকে হঠাৎ আগুনের গোলার মতো একটা প্রবেশ করে। আঙ্কেল বিষয়টা দেখে খুবই ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যখন বিছানাটা বসে, তখন দেখে যে ওই আগুনের গোলাটা সে মেয়ের শেপ নিছে। তখন আঙ্কেল বিষয়টা এত ভয় পেয়ে যায়, তখন মেয়েটা আঙ্কেলকে মানে অভয় দেয় যে তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করবো না। আমি অ্যাকচুয়ালি সে মেয়েটা না, আমি একটা পড়ি। তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। আমি তোমাকে অনেক আগের থেকে তোমাকে ফলো করতেছিলাম, কিন্তু তোমাকে দেখা দিতে পারিনি। তো আজকে আমার সময় আসছে, তখন আমি তোমাকে দেখা দিচ্ছি। তো আমি তোমার কোনো ক্ষতি করবো না, জাস্ট তোমার সাথে তোমাকে জাস্ট তোমাকে হেল্প করবো, বিভিন্ন রকম সাহায্য তোমাকে করব, তুমি ভয় পেও না। তো এইভাবে আমার আঙ্কেল যখন মাদ্রাসায় থাকে, তো হোস্টেল থাকার সময় এরকম করে। এই ঘটনা কিন্তু অনেক বড়, আমি যে আপনাকে যেন বাইরে বলতে বলিনি। তারপরে আপনি বলছেন, আপনি একদম শর্ট করে বলেন যেহেতু সময় খুব কম। এই ঘটনা কিন্তু অনেক বড়। তো এভাবে একটা মাস যাওয়ার পরে মাদ্রাসার বড় হুজুর সে বিষয়টা জেনে যাওয়ার পরে আঙ্কেলকে মাদ্রাসা থেকে মানে বের করে দেয়। বের করে দেওয়ার পর আঙ্কেল যখন তার বাড়িতে ফিরে আসে, ওই পরিটা আঙ্কেল পিছনে চলে আসে। এসব পরে তো আঙ্কেল যে রুমে থাকতো, অনেক রাত্রে পরিটা আঙ্কেলের রুমে আসতো। তো এই জায়গা বলে রাখা ভালো যে আমাদের মানব জাতির সাথে যেরকম মেয়ে জাতি, মানব জাতি তো দুই রকম, একটা পুরুষ জাতি, মেয়ে জাতি। পরিদের ভিতর আল্লাহ তো দুইটা জাতি সৃষ্টি করেছে, মানব জাতি আর জিন জাতি। যে পুরুষরা হলো জিন থাকে, আর মেয়েদের যারা থাকে তাদের বলা হয় পরি। তো আমার ওই পরিটা আমার আঙ্কেলকে ওদের দেশে নিয়ে যেতে চায়। বলছিল যে আঙ্কেলের সাথে কমিটমেন্ট ছিল যে আঙ্কেলকে যদি নিয়ে যায় তাহলে আঙ্কেলকে আমার ফেরত দিয়ে যেতে হবে। তো অ্যাকচুয়ালি যদি পরিরা যে কাউকে নিয়ে যায় তাকে কখনো ফেরত দেয় না, ওরা ওদের ওখানে রেখে দেয়, ওদের গোলাম হিসাবে রেখে দেয়। তো যখন আঙ্কেলকে এই কমিটমেন্টের কারণে আঙ্কেলকে নিয়ে যায়, আঙ্কেল যখন ওদের দেশে যায়, তখন আঙ্কেল বুঝতে পারে আসলে ওদের এটা আসল রূপ না। অনেকে বলে যে পরিবার অনেক দেখতে সুন্দর হয়, অনেক সুন্দর হয়, কিন্তু এটা ওদের আসলে ওদের কোনো সৌন্দর্য নেই। ওরা জাদু দিয়ে সৌন্দর্যটা তৈরি করে। আর ওদের বডি স্ট্রাকচার সম্পূর্ণ কঙ্কাল, আর ওরা পাথর আর কয়লা খেতে খুব পছন্দ করে। আর আমার আঙ্কেল ওখানে যে মিষ্টি আর ফল খেয়েছিল, যার স্বাদ পৃথিবীতে আঙ্কেল কখনো পায় নাই। তো আঙ্কেল ঘুরতে ঘুরতে একজন বৃদ্ধ লোক, আমি কাহিনীটা যেহেতু রাসেল ভাই বলছে, আমি কাহিনী সংক্ষেপে করে বলছি। তো ওই জায়গায় একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। তো বৃদ্ধ লোকটা বলে আজ প্রায় 20 বছর যাবত, তখন থেকে প্রায় 20 বছর যাবত সে ওখানে অবস্থান করতেছে। পরিরা তাকে নিয়ে আসছে, কিন্তু তাকে আর ফেরত দেয় নাই। সে অনেক কান্নাকাটি, সবসময় 20টা বছর সে কান্নাকাটি করে যাচ্ছে। এখন তার আমার আঙ্কেল যখন দেখছিল, তখন তার বয়স অনেক হয়ে গেছে। তখন ওই বৃদ্ধ লোকটা আঙ্কেলকে যে ইঙ্গিতে বোঝায়, যেটা বলছে যে আঙ্কেল এই পরিটা কখনোই আঙ্কেলকে ছাড়বে না। এই পৃথিবীতে ফিরে যাওয়ার পর এই আঙ্কেলকে একটা পাথর দেয়, এই পাথরটা যেন সে পৃথিবীতে যাওয়ার পর পুরাই ফেলায়, না হলে এই পরিটা কখনোই তাকে ত্যাগ করবে না। তো আঙ্কেলটা পরীকে না দেখে পাথরটা নিয়ে আসে পৃথিবীতে। নিয়ে আসার পরে আঙ্কেলের উপরে 1 মাস যাওয়ার পরে আঙ্কেলের উপর অত্যাচার শুরু করে পরিটা, যে তার দেশের জন্য আঙ্কেল চলে যায়। তো আঙ্কেল যখন এই অত্যাচার সহ্য করতে না পারে, তখন সে তার পাথরের কথাটা মনে পড়ে। পাথরের কথাটা মনে পড়ার পরে সে যখন পাথরটা পুরাই ফেলাতে যায়, তখনই সে পরিটা আবার আঙ্কেলের সামনে চলে আসে। বলে যে আমি তোমার কাছে খুব অনুরোধ করতেছি, তুমি পাথরটা পুরাও না, তুমি এই পাথরটা ফেলাই দাও, আমি তোমাকে চলে যাবো। কিন্তু ওই বৃদ্ধ লোকটা আঙ্কেলকে বলছিল যে না, যতই তোমাকে অনুরোধ করুক, তুমি পাথরটা ফেলাবা না, পাথরটা পুরাই ফেলাবা। তখন আঙ্কেল দ্রুত পাথরটা পুরাই ফেলায়। পাথরটা পুরাই ফেলার সাথে সাথেই পরীর পাখা এবং চেহারা পুরা বিশ্রী হয়ে যায়। আচ্ছা, এরপরেও কি তারপরে হচ্ছে পরিটা তার সঙ্গে ছিল বা এখনো পর্যন্ত আছে? এখনো পর্যন্ত আছে। এখন খালুদ ওর থেকে প্রোটেক্টিভ পাওয়ার জন্য বড় হুজুরের কাছে যায়, অনেক বড় হুজুর, খুব পাওয়ারফুল। তো আঙ্কেলের বাম হাতের মাসুলের যে বড় হাড়ের সাথে একটা
একটা হুজুরের তাবিজ বেঁধে দেয়, মানে এরকম ভাবে জাস্ট আঙ্গুলে টাচ করার সাথে সাথে মাসলটা ফাঁকা হয়ে যায়। ফাঁকাটা হওয়ার সাথে সাথে ওই হুজুর বলে যে এটা তোমার প্রোটেক্টিভের জন্য তোমার এখানে বেঁধে দিলাম, তুমি যখন মৃত্যুবরণ করার পরও এটা তোমার সাথে থাকবে, এটা কখনো তোমার ওই অঙ্গ থেকে যখন না ছুটে পড়ে এর জন্য হাড়ের সাথে বেঁধে দেয়। বেঁধে দেয় কিন্তু কোনো ব্লিডিং হয় নাই, কোনো কিচ্ছু হয়নি। জাস্ট এখনো আমার এই আঙ্কেলের মিড এইজ, তা এই কারণে আঙ্কেলের স্কিনটা অনেক লুজ হয়ে গেছে। আমি যদি এখন তো ধরি, এখনো অনেক বড় একটা তাবিজ তার হাতের মাসলের সাথে এখনো পাওয়া যায়। আর আমার খালু এখন ওই পইটার অস্তিত্ব অনুভব করে, কিন্তু তার বিভৎস চেহারা, ভালো চেহারা না। আমরা চলে যাই পরবর্তী ঘটনায়, তবে তার আগে কিছু SMS পড়ে ফেলে। মিশু সিলেট থেকে লিখেছেন, ভাইয়া খুব ভয় পেয়ে গেলাম। আচ্ছা, তিনি বলছেন যে থ্যাঙ্কস ভাইয়া, একটা আচ্ছা আশা করছি যে এসএমএসটা এবারও এসএমএসটা পড়বেন। আমি এসএমএসটা পড়ে ফেলেছি। কৌশিক আমাকে নেত্রকোনা থেকে এসএমএস করেছেন, এটিতে আমার ফার্স্ট এসএমএস। আমি প্রথম এসএমএসটি পড়ে ফেলেছি। ফরকান আমাকে এসএমএস করেছেন যে আপনাদের নতুন শ্রোতা, বরিশাল থেকে তিনি লিখেছেন আমাদেরকে। রিজভি আমাদের ময়মনসিং থেকে এসএমএস করেছেন, ভাইয়া সবার এসএমএসই পড়া হয় বাট আমার এসএমএসটা এখনো পড়লো না। মিশাদ আমাদের উত্তরা থেকে এসএমএস করেছেন, থ্যাঙ্কস রাসেল ভাই, এবং ভূতফিল্ম অনেক প্রশংসা করেছেন। আমাকে সাথী এসএমএস করেছেন শাহজাহানপুর থেকে যে ভাইয়া আমি আর আমার আম্মু একসাথে ভূতফিল্ম শুনছি। আমাকে শানিল এসএমএস করেছেন, মি টুম্পা সাজিদ এন্ড নওশিন এসএমএস করেছেন আমাকে এবং তিনি বলছেন যে তারা ভূতফিল্ম শুনছেন, ফাটাফাটি এনজয় করছেন। মৌ ময়মনসিং থেকে এসএমএস করেছেন যে মন খারাপ ছিল বাট ভূতফিল্ম শুনে খুব ভালো লাগছে। জুবাইর এন্ড জুনায়েদ আমাদেরকে এসএমএস করেছেন বাসাবো থেকে যে রাসেল ভাই তারাও হচ্ছে আমাদের ভূতফিল্মটা শুনছেন এবং তিনি বলছেন যে আমাদের এসএমএসটা পড়েন। আমি এসএমএসটা পড়ে ফেললাম এবং নেক্সট আমরা ঘটনায় চলে যাব। আপনার ঘটনাটা একটু বলেন। হ্যালো লিসনার্স, আমি প্রতীক, ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছি এবং বিজয়নগর থেকে আমি এখানে এসেছি। আমার ঘটনাটা বান্দরবনের ভার্সিটি থেকে আমরা 16-17 জন একটা ট্যুরে গিয়েছিলাম বান্দরবনে। তো ওখানে যে আমরা একটা গভর্নমেন্ট রেস্ট হাউসে ছিলাম কিছুদিন। তো ওদিন থেকেই আমি লক্ষ্য করলাম যে নিচে একটি কবর ছিল। তো আমরা ফ্রেন্ডরা এমনি ট্রুথ এন্ড ডেয়ার খেলতে যে আমাকে ডেয়ার দেওয়া হলো যে তুমি কবরে 5 মিনিট অথবা 10 মিনিট এরকম ছিল টাইমটা, যে তুমি স্টে করবা। তো ছোটবেলা থেকে আমার এসবে মানে ভয় ভীতি কম ছিল। তো আমি ওখানে ছিলাম। কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে যেটা লক্ষ্য করলাম যে ওখানকার দারোয়ান আমার দিকে আসছে এবং বলছে যে এখানে থাকবেন না, চলে যান। আমি বললাম যে কেন, কোনো সমস্যা হবে? বললো যে সমস্যা না, কিন্তু এই কবর মানুষ টানে। বললাম যে মানুষ টানে বলতে কিরকম? বললো যে বাবু এখানে থাকবেন না, চলে যান। তো আমি পরে ওখানে চলে এসেছি। তো রাত্রেবেলা যখন আমরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তো বেডের সংখ্যা কম ছিল। আমি আর আমার একটা ফ্রেন্ড ফ্লোরিং করে শুয়েছিলাম, আর পাশে আমাদের ফ্রেন্ডের বেড ছিল। তো লাস্ট সিন এটা ছিল যে আমি গেটটা বন্ধ করে লাইটটা অফ করছি এবং গেটটা খুলে কবরটা দেখা যেত। তো হঠাৎ যখন আমি মানে রাত্রে আচ্ছা ঘুম আসতেছে ওই অবস্থায়, হঠাৎ আমি লক্ষ্য করলাম যে আমার হাতের উপর একটা বড় হাত পড়েছে এবং সেই কবরের ডিরেকশনের দিকে আমাকে সে টেনে নিয়ে যাচ্ছে। তো আমি ঠিক বুঝতেছিলাম না যে এটা ড্রিম নাকি রিয়েলিটি। তো আমি চোখ বন্ধ করে আমি মানে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেছিলাম। তো অনেকক্ষণ এরকম হলো এবং প্রায় সে আমাকে ড্র্যাগ করে অনেক দূর নিয়ে গেছে। তো এমন সময় আমার ফ্রেন্ড যে পাশে শুয়েছিল সে হঠাৎ আমার উপরে হাত দিল। তো আমি লক্ষ্য করলাম যে আমার হাত ছেড়ে দিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে। তো এরকম একটা অবস্থায় হঠাৎ দেখলাম যে রুমের লাইট জ্বলে উঠলো। তো পাশে যে আমার ফ্রেন্ডটা শোয়া ছিল সে বললো যে তোদের কি হয়েছে, তোরা এরকম কেন করছিস? তাই আমি বললাম যে তুই আমাদের সাথে কেন দুষ্টামি করতেছিস, এই রাত্রে হাত ধরে কেন টানাটানি করছিস? বলছে না, আমি তো তোদের গঙ্গানির আওয়াজ পেলাম, তোদের কি হয়েছে এটা জানতে আমি লাইটটা অন করেছি। তো এই ছিল মোটামুটি কাহিনী। যে সেদিন সেটা কি ছিল আমি নিজেও বলতে পারবো না এবং আমার পাশে যে ফ্রেন্ড ছিল সেও বলতে পারবেন না যে কি আমাদের টেনে ওখানে নিয়ে যাচ্ছিল। এই ছিল আপনার ঘটনা। ওকে ফাইন, আমরা অনেকগুলো ঘটনা আজকে শুনলাম। এন্ড আমি যেটা একটু আগে শুনলাম, আমরা যে পরীর ঘটনাটা শুনছিলাম,
আমি এই ঘটনাটা নিয়ে অনেকবার ওনাকে জিজ্ঞেস করেছি যে কি অবস্থা বা এই ঘটনাটা কিরকম, বাট উনি বলেছেন যে উনি নিজেও এক্সপেরিয়েন্স করেছেন বা এরকম ধরনের ঘটনা নাকি একটা ঘটেছে তাদের সাথে। আমি জানি না, আসলে এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নের অনেক কিছু ঊর্ধ্বে, বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে থেকে যায়। আমরা আজকে অনেকগুলো ঘটনা শুনলাম, আজকে সময় একেবারেই শেষ। আমরা আবারও আগামী সপ্তাহে ফিরে আসবো, এবং তার আগে জানিয়ে দিই যে আমাদেরকে SMS করার নিয়মটি বলে দিচ্ছি, যদিও SMS এখন আর করে তেমনটা লাভ নেই, কারণ শেষ হয়ে যাচ্ছে সময়। আর আমাদের SMS করার নিয়মটি আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। অ্যান্ড আমাদের যদি আপনারা ইমেল করতে চান তাহলে ইমেল করুন, লিখে ফেলুন bhutfm@radiofurti.fm অ্যাড্রেসটি, এবং এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার লাইফের সবচাইতে সেরা ঘটনাটি যেটি আপনি এক্সপেরিয়েন্স করেছেন বা কারোর জীবনে ঘটেছে আপনি শুনেছেন সেরকম ঘটনা পাঠিয়ে দিন। আর আমাদের আবারও কথা হবে আগামী সপ্তাহে, এবং সেই সময় আপনাদেরকে আরো নতুন নতুন ঘটনা এবং নতুন নতুন অতিথিদের নিয়ে আপনাদের সামনে হাজির করব। এবং আমরা চাই যে আপনারা আরো বেশি আমাদের সাথে জয়েন করুন, আরো বেশি আপনারা আসুন ভূত এফএম নিজেদের এক্সপেরিয়েন্স শেয়ার করুন, আরো জমজমাট সব ঘটনা নিয়ে আসুন, যাতে আরো যারা শুনছেন তারা অনেক বেশি মজা পান। আর এখন তো আমার তো খুবই ভালো লাগছে যে কেউ ময়মনসিংহ থেকে আসছেন, কেউ চট্টগ্রাম থেকে আসছেন, অনেক দূর থেকে সবাই আসছেন। এর আগের এপিসোডে এসেছিলেন রাজশাহী থেকে, সো অনেক দূর থেকেও আসছেন। আর আপনারা যারা দূরে আছেন, অনেক দূরে যারা দেশের বাইরে রয়েছেন, তারা ইচ্ছা করলে আমাদেরকে সাউন্ড ফাইল পাঠিয়ে দিতে পারেন, অডিও ফাইল পাঠিয়ে দিতে পারেন। আপনার যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি আপনি বাসায় রেকর্ড করে সেই ফাইলটি আমাদের পাঠিয়ে দিতে পারেন, আমরা সেটা চেষ্টা করব প্রচার করার জন্য। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে আগামী সপ্তাহে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকুন। আজকের মতো এখানে